Booth FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, ভালো ছিলেন এবং ভালোই থাকবেন। আর সবসময় ভূত এফএমের সঙ্গেই থাকবেন। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আমরা ভূত এফএমের আরো একটি নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আজকে। এবং এই এপিসোডটি যখন শুরু করছি তখন ঢাকায় মোটামুটি আমি ওয়েদারের সাথে ভূত এফএম একটা সম্পর্ক আছে বলেই প্রতিদিন এটা মনে করিয়ে দিই যে ঢাকায় আজকে মোটামুটি ঠান্ডা তেমন নাই বললেই চলে, বাট ঢাকার বাইরে ডেফিনেটলি ঠান্ডা আছে এবং শীতের রাতে ভূত এফএম জমজমাট হবে সেটাই আশা করব। তো আমি শুরুতে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তার আগে জানাই যে চলছে ভাষার মাস ফেব্রুয়ারি এবং এই ভাষার মাসে ভাষা শহীদদের ভূত এফএমের পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জাব্বার সহ আরো অসংখ্য তাজা প্রাণ যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, যারা একেবারে অকুত ভয় বা যারা একেবারেই সেদিন চিন্তা করেননি যে কি হবে, ভাষার জন্য একদম ভাষার দাবিতে স্বাধিকারের জন্য যারা সশস্ত্র সেই পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা। তো এটা অনেক সাহসের ব্যাপার। তো আমরা আজকে আমরাও ঠিক একইভাবে যেন নিজের জায়গা থেকে একটি হলেও দেশের জন্য ভালো কাজ করি। যাই হোক, আমাদেরকে যদি SMS করতে চান তাহলে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনারা অলরেডি জানেন, তারপরে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের যে ফেসবুক, আমাদের যে আগামী এপিসোডটি আছে, এপিসোডটিকে ডিফারেন্ট করার চেষ্টা করছি আমরা। ম্যাক্সিমাম সেখানে ইমেইল থাকবে, কিছু অডিও ক্লিপ থাকবে। সো আপনারা চাইলে পাঠাতে পারেন আগামী সপ্তাহ জুড়ে। এবং তারপরে যারা স্টুডিওতে আসতে চান তারাও আপনাদের ইমেইলগুলো পাঠাতে পারেন। আমরা স্টুডিওতে আপনাদের খুব আনতে চাই, আসলে এটা আমাদের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। আর আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। আপনারা দেখেছেন যে আমরা রেগুলার সেটা চেক করি এবং যারা আমাকে ইনবক্স করেন তারা নিশ্চয়ই সেটা টের পান। এবং আমাদের ফেসবুকে চলে আসতে হলে যেটা করতে হবে, চলে আসতে হবে www.facebook.com/bhutfm.russell অথবা www.facebook.com/radio.furti। এছাড়াও আপনি আমাদের RJ Russell টুইটারে আপনি ফলো করতে পারেন। তো আমার নামের স্পেলিংটা হচ্ছে RUSSELL। তো এই হচ্ছে সব নিয়ম কানুন বললাম। এখন আমরা ঘটনায় যাব। আমাদের প্রথম যে ঘটনাটিতে আমরা যাব সেটি আমাদের একজন নতুন অতিথি আজকে প্রথমবারের মতো রেডিও ফুর্তিতে এসেছেন এবং তিনি এসেছেন সাভার থেকে। যখন আমরা ঢাকায় অনেকে পাই না, তখন তিনি সাভার থেকে এসেছেন আমাদের ঘটনা শোনাতে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। এন্ড আমরা এখন আপনার ঘটনা শুনতে চাই। সবার আগে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি সাভার থেকে এসেছি। আমার নাম শামীম হোসেন সোহান। আমি একটা প্রাইভেট কোম্পানি সিম্ফনিতে জব করতেছি। তো আমি সাভার জোন সেলস এক্সিকিউটিভ অফিসার হিসেবে জব করতেছি সাভারে। ওকে। তো আমার যেটা ঘটনা ভাইয়া, এটা ঘটছিল 2010 সালের পহেলা বৈশাখের কিছুদিন আগে। আচ্ছা, ঠিক আছে, পয়লা বৈশাখের সময়। সেই সময় এটা আমার নানু বাড়িতে ঘটেছে। এটা বাগেরহাট জেলার ফকিরহাট থানার একটা ঘটনা, আটটাকি গ্রামে। বাকিটা আমি আর বললাম না। তো সেই দিন কি ঘটছে, আমি সরাসরি ঘটনায় যাই। থ্যাংক ইউ। তো সেদিন যে ঘটছে যে গ্রামে কি হয় যে মেলা হয়, বৈশাখী মেলা। বৈশাখী মেলা হওয়ার সময় ওই গ্রামের স্থানীয়রাই ওই মেলায় স্টল দেয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের স্টল দেয়। তো আমি যখন নানু বাড়ি যেতাম
তো রাত্রেবেলা মানে চলার জন্য, ঠিক আছে, রাত্রেবেলা চলার জন্য আমাকে কি বলে যে হয় পারিবারিক লোক কেউ অথবা আশেপাশের প্রতিবেশীদের মধ্যে কেউ মানে রাত্রেবেলা যাতে আমি ঘুরে টুরে ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি সেই কারণে আমার সাথে একজন থাকতো। কিন্তু সেই সময়টা হয়েছে কি সবাই ওই মেলায় ব্যস্ত থাকার কারণে সেই দিন তো সেদিন আর কেউ ছিল না। আচ্ছা, আমি আমাদের থেকে জাস্ট গ্রামের বাড়িতে গেছি, সবার সাথে একটু বসতে হয়, একটু কথাবার্তা বলে, যে একজনের দোকান আছে মামা, তার দোকানে বসে কথাবার্তা বলে আমি বাড়ির পথে। বাড়ি কি অনেক রাত হয়ে গেছে, তো রাত প্রায় 11:30টার মতো, আর গ্রামের রাত তো বুঝিনি রাসেল ভাই কিরকম। তো আমি বাড়ির পথে রয়েছি। তো আমাদের বাড়িতে যাওয়ার কথাটা আমি বলতেছি যে কিভাবে যেতে হয়, যে মেইন রোড থেকে একটা ইটের সলিং পড়বে। আচ্ছা, ইটের সলিং থেকে বাম দিকে গেলে আবার পাকা রাস্তা, কিন্তু দুই পাশে হলো বাগান, ইভেন কি মানে কিছু কিছু দূরে আপনার বাড়ি ঘর আছে। তারপর আমাদের বাড়ির এরিয়া শুরু হয়, আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো আমি ওই মেইন রোড দিয়ে চলে আসছি। তো ততক্ষণ সবকিছু নর্মাল, ঠিক আছে, সবকিছু নর্মাল ছিল। ইভেন কি বলে যে আমার কাছে সেই বলতে খুব ইভাবে আমার কাছে 4 টাকা ছিল, আর গ্রামে একটা চানাচুর পাওয়া যায় খুব মজার, আমি এটা খাই। তো আমি 2 প্যাকেট 2 টাকা দামের চানাচুর, মধুবন চানাচুর, এটা আমি কিনে নিলাম। মানে আমি খেতে খেতে তারপর বাসে যাবো, আর জ্যোৎস্না রাত ছিল এবং রাস্তাটা দেখা যাচ্ছিল। আচ্ছা, তো ওইখানে আমাদের ওই রাস্তাতে গ্রামের মানুষ সচরাচর বলে থাকে যে ওই রাস্তা দিয়ে মানে 2টা জিনিস, একটা হলো 2টা সাপের যাওয়া আসা আছে ওইখানে রাত্রেবেলা, আর হলো এই যে ভয়টা, আচ্ছা, প্যারানর্মাল ভয়টা। তো আমি, আমার কাছে টর্চ ছিল না, ঠিক আছে, আমি চানাচুর খেতে খেতে চাঁদের আলোতে দেখে 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 যাচ্ছি। তো যেতে যেতে ওখানে কোনো মানে 3টা জিনিস পড়ে যে রাস্তায় যেতে, 3 রাস্তার মোড় সহ একটা কালভার্ট পড়ে, 3 রাস্তা, এবং তার কিছু দূর গেলেই আপনার একটা পুরানো ব্রিটিশ আমলের পুকুরে, যেটা আমাদের নানু বাড়ি, আমাদেরই পুকুর পড়ে, এবং তারপরে পুকুরের সাথে একটা আমাদের পারিবারিক কবরস্থান, আমার নানুদের কবরস্থানের অপোজিট সাইডে বিশাল একটা বাঁশ বাগান আছে, যেখান থেকে মানুষ আসলে অ্যাকচুয়ালি ভয় পায়। তো এটা অনেক আগে থেকেই শুনে আসতেছি, ছোটবেলা থেকেই। আচ্ছা, তো আমি ওইভাবে পথ ধরে হেঁটে যাচ্ছি, বাসায় যাচ্ছি। তো যখনই আমি ওই 3 রাস্তার মোড়ের কালভার্টের কাছে আসছি, তখন ওই খুলনার ভাষা তো আর ঢাকার ভাষা তো একরকম হবে না, ডেফিনেটলি না। তো আমাকে ওইখানে ওই রকম রাত্রেবেলায় 12টার দিকে আমাকে রাত্রেবেলায় ঠিক ঢাকার ভাষায় আমাকে একজন মানে পেছন থেকে ডাকতেছে, ওই কই যাস। আমি না দাঁড়াই গেছি। তো এখানে কাজল নামে একটা মামা ছিল, প্রতিবেশী, তো উনি সবসময় আমাকে পৌঁছায় দিত। আচ্ছা, তো আমি কতক্ষণ দাঁড়াই, কিন্তু ওনারা তো মেলায় ব্যস্ত, আমি এটা জানি, তার স্টল নিয়ে তাদের ব্যস্ত, তার স্টল করতেছে। তো আমি কতক্ষণ দাঁড়ানোর পর আমি বললাম, কে কাজল মামা? তখন কোনো অ্যান্সার আসতেছে না। তো এরপরে যাচ্ছি, যখন আমি পুকুরের কাছাকাছি, এবং একটা কনস্ট্রাকশনের বাড়ি বানাচ্ছিল একজন, ঠিক আছে, রাস্তার অপোজিট সাইডে, মানে পুকুরের অপোজিট সাইডে। তো পুকুরের কাছে যখন আসছি, তখন সেম আরো ভরা কণ্ঠ যে ওই কই যাস, এটা বললে তখন আমি একটু ভয় পেয়ে দাঁড়ায় যাই। 2 ধরনের ভয় পাই। 2 ধরনের ভয় পাই কি, মানে আমার মামারা তো এখানে রাজনীতি করে, তো এই রাজনীতি করার কারণে অনেক শত্রুপক্ষ থাকে, তাদের হামলা হইতে পারে। গ্রামে তো জানেনই, আপনার মাথার মধ্যে তখন এই সমস্ত জিনিসগুলা ঘুরতেছে। আর একটা জিনিস ঘুরতেছে, ওই যে ভয়টা, মানে ভয়, মানে 2টা মিলায়, মানে বলবো না কম বেশি, মানে 2টাই আমার কাছে মানে লাগতেছে। তো আমি বেশ অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, প্রায় 3-3.5 মিনিট। আচ্ছা, 3.5 মিনিট দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় থেকে একটু মানে কয়েক কদম হাঁটলে ওই যে কবরস্থানটা আর ওই বাঁশবাগানের মাঝখানে। এবং আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের যে কবরস্থানটা আছে, কবরস্থানের অপোজিটে যে বাঁশবাগানটা, ওইখান থেকে ব্রিজের মতো করে একটা মানে বাঁশ গেছে, যেটা কবরস্থান কিছু। তো আমি যখন কয়েক কদম পার হয়ে যখন আমি আসছি, মানে কবরস্থান মাঝখানে রাস্তা, আমি উপরে বাসটা, আর ওই পাশে হলো বাঁশবাগানটা, ঠিক তখন আমাকে বললো, এই তোরে না বললাম এদিকে আইতে, তুই কই যাস, এইভাবে বললে
তখন এই কথাটা কিভাবে আসছে, না পিছন থেকে, না পাশ থেকে, না সামনে থেকে, না ডান সাইড থেকে, মানে চারিদিক থেকে আসলো কথাটা, আওয়াজটা চারিদিক থেকে আসলো। আর কেন যেন আমার মানে চোখটা মানে উপরে চলে গেল। ঠিক তখনই আমি দেখি কি যে ওই বাঁশের নিচে আমি দাঁড়ানো, প্রায় 12-13 ফিট উপরে বাঁশের নিচে দাঁড়ানো, আর ওই যে হাত এবং পা, হাঁটু আর হাঁটু হাত ধরে যেভাবে মানে কেউ বসে থাকে, বসে থাকে একদম মানে বডি মিলায়, তো ওই আর ফেসটা একেবারে সমান। আচ্ছা, ফেসটা একেবারে সমান, মানে মনে হবে কি ওইখান থেকে কিছু বের হয়ে আসবে না। কিন্তু আমি যেটা দেখলাম, আমি তাকানোর পর যে মানে দেখলাম কি যে লাল, মানে কোনো চোখের মনি নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট লাল একটা রক্ত, মানে ব্লাড, জাস্ট এ ব্লাড, ব্লাডের চোখ, এবং জিহ্বাটা একদম মানে জিহ্বাটা বের হয়ে আসলো এবং টপ টপ করে রক্ত পড়তেছে। আমার গায়ে না, আমার মানে কোথায় পড়তেছে সেটা আমি খেয়াল করিনি, কিন্তু টপ টপ করে রক্ত পড়তেছে। রক্ত পড়া থাকলে সেটা দেখে মানে আসলে আমি লাইফ ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। তো মানে ওই সময় আমি হামাগুড়ি দিয়ে আসছিল মনে হয়, হামাগুড়ি দিয়ে না, এইভাবে বসে আছে, জাস্ট মানে হাত দুটো বাঁকা করে ঝুলিয়ে এইভাবে বসে আছে, মানে মনে হচ্ছে কি আমার দিকে মানে আমার দিকে তাকানো সমানটা। আর ওইখান আমি যখন তাকালাম তখন ওই কালো, মানে ওই কালো থেকে মানে চোখ দুইটা লাল হয়ে গেল, আর এই জিহ্বাটা বের হয়ে আসলো। তখন আমি জানি না, আমি মানে ওই সময় মানে মানে সেন্সটা কিরকম ছিল আমার, আমি এটা বলতে পারবো না। জাস্ট এইটুক মনে আছে, আমি এইটুক বলছিলাম যে তুই থাক, আমি গেলাম, এটা বলে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পর আমাদের মানে ওই কেয়ারটেকার ছিল, আমাদের বাড়িতে দেখাশোনা করতো উনি, আমরা না থাকলে। তো ওই আমি যখনই দৌড়ায় উঠানে ঢুকছি, তখন আমি কেয়ারটেকার দেখে একটা চিৎকার করে মানে সেন্সলেস হয়ে যায়, ন্যাচারালি সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন ঘুম থেকে সকালে যখন উঠি তখন দেখি আমার গায়ে অনেক জ্বর, অনেক জ্বর ছিল। জ্বর থাকার পর এবং সবার সাথে শেয়ার করলাম বিষয়টা, মানে এই কি হয়েছে, এই ঘটনা হয়েছে, এরকম আমি দেখে ভয় পাইছি। তো সবাই বললো যে হ্যাঁ কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে, মানে আগে ভয় পাইতো, কিছুদিন ধরে আবারও ভয় পাচ্ছে। এই গেল সিনেমাটা, সবই নর্মাল। তো তার ঠিক কিছুদিন পর আমি রাত্রেবেলা ওই জানলার পাশে বসে হেডফোনে গান শুনতে। ওইখানেই? না, ওইখানে না, আমার বাসায়। না ওইখানে। আচ্ছা, ওইখানে, সেটাই বলছি। হ্যাঁ, গ্রামেতেই, নানু বাড়িতেই আমি জাস্ট ওই কি বলে যে গান শুনতেছি। তো এটার ঘটনা হলো ছোটবেলায় যখন আমি যে বলছিলাম যে আমি ঢাকায় ছিলাম, তো ওই হাজারীবাগে, তো এখানে আমার এক দাদি ছিল, উনি মারা গেছে 2002 সালে, আর এই ঘটনাটা বলছি আমি 2010 সালে। তো কেন এটা রিলেটেড আমি এটা বলতে পারবো না, ঠিক আছে। তো আমি বসে গান শুনতেছি, তো আমাদের বাড়ির মানে জানলা দিয়ে উঠানের পরে একটা রাস্তা গেছে, এটা খালের দিক চলে যায়, বাগান দিয়ে খালের দিক চলে যায়। তো আমি মেইন রোড থেকে দেখতেছি কি যে মানে মানে না, আমি কানে হেডফোন হঠাৎ করে, তখন বললাম যে হঠাৎ করে দেখি সব কেমন যেন গ্রে গ্রে হয়েছে। আমি বুঝতে পারতেছি আপনার শার্টের কালার ব্লু, বাট কিন্তু গ্রে। আমি দেখতে পাচ্ছি মানে পাতার কালার গ্রিন, বাট গ্রে মনে হইতেছে, গ্রে গ্রে। ঠিক সেই মুহূর্তে দেখি উনি একটা লাঠি ভর করে হাঁটতো, একটা লাঠি, বড় লাঠি। দেখি কি স্পষ্ট তাকে বোঝা যাচ্ছে, অন্ধকার, তারপরও তাকে বোঝা যাচ্ছে সেই দাদি যে কখনোই ওই মানে বাগেরহাট, খুলনা কোথাও যায়নি, সে হাজারীবাগের জন্য হাজারীবাগেই মৃত্যু। সে ওই ভর দিয়ে 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 ওই মানে খালের দিক চলে গেল, বাগান হয়ে খালের দিক চলে গেল। আমি তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে, মানে ওই মুহূর্তে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে আমি জাস্ট শুয়ে পড়লাম। সকালবেলা আমি আম্মুকে বললাম, আম্মু এরকম আমি দেখছি। আম্মু তো বলে অ্যাজ ইউজুয়াল যে ওগুলা কিছু না, তুমি এখানে আসছো গ্রামের, তোমার পরিবেশে হচ্ছে না, তুমি ঢাকায় চলে যাও, তোমার পড়াশোনা আছে, তুমি ঢাকায় চলে যাও। আমি ঢাকায় চলে এসে নর্মালি চলতেছিলাম, এমনি পড়াশোনা করা, এদিক ওদিক যাওয়া, নর্মালি চলতেছিলাম। কিন্তু এটা জাস্ট 1 বছর একটা গ্যাপ গেছে, 1 বছরের ভিতর কিচ্ছু হয়নি, নাথিং, মানে এরকম কোনো কিছুই হয়নি মানে যেটা মানে আমি নোটিস করব। ঠিক 2012 সালে জাস্ট ফ্যামিলির সাথে একটা কথা কাটাকাটি নিয়ে আমি বের হয়ে যাই বাসা থেকে। বের হয়ে যাওয়ার পর আমি আর কি বলে যে আমি আমার এক বড় ভাইয়ের বাসায় যে থাকি, তাদের বাসাটা অনেক পুরানো, অনেক পুরানো, এই মানে এটা হাজারীবাগে, অনেক পুরানো, পাবেল ভাই।
তো পাভেল ভাইয়ের বাসায় যে থাকি, তো অনেক কাছে শুনি পাভেল ভাই আবার একটু মানে চিকির করতো, অনেক কিছু চিকির করতো। তো পাভেল ভাইয়ের মুখে শুনতাম, আরো কয়েকজনের মুখে শুনতাম যে তাদের বাসায় অনেক পুরানো কিছু গাছ গাছালি আছে, মানে গাছের বাড়ি বলতো। তো গাছের বাড়ি আছে, তো ওই কি বলে যে ওখানে অনেক কিছু অনেকে দেখে। আন্টি বলে মানে তার মা, আমার পাভেল ভাইয়ের মা, উনি দেখছে, বাপের বড় ভাবি দেখছে। তো যেটা আমি দেখছি যে একদিন দেখি কি যে ওই মশারি টাঙায় ঘুমায় আছি, পুরানো বাড়ি যেহেতু মশারির উপরটা একটু বেশি, গাছপালা আছে, তো ঘুমায় আছি, তো মশারি টাঙানো। তো দেখলাম মানে হঠাৎ করে মানে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি দেখি কি যে খাটো, পেটটা অনেক বড়, মানে মানে বলবো কি একদম খাটো কিন্তু পেটটা অনেক বড়, মাথাটাও মানে মাথাটা পেটের থেকে আরো বড়, এরকম। মানে যে আন্টি আছে, আন্টির রুমে ঘুরতেছে। আচ্ছা, আমি এখান থেকে পুরানো বাড়ি তো মানে উকি দিলেই দেখা যাচ্ছে এরকম ঘুরতেছে। তখন আমি পাভেল ভাই মানে পাভেল ভাই দেখেন ওইটা কি, পাভেল তো ঘুম, পাভেল ভাই দেখেন ওইটা কি। তো পাভেল ভাই না হাসতেছে, হাসতে হাসতে বলতেছে কি যে এরকম কিছু না, আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়। তখন আমি যে পুরানো এগুলো তাকে বলি নাই, শেয়ার করলাম, হইতে পারে অনেক কিছু, কিন্তু আমাদের বাসায় থাকলে এরকম অনেক কিছুই দেখা যায়, এটা পুরানো আমলের বাড়ি, ঠিক আছে, আমাদের বাসায় এরকম অনেক কিছুই ঘটনা ঘটে, এরকম দেখা যায়। তা গেল ওইখানে ওই রকম এভাবে চলে গেল, ওইখানে থাকলাম। এরপর আর কিছু দেখলাম না। আরেকদিন যেটা হয়, আমি ওখান থেকে চলে আসলাম, একটা ম্যাচ ভাড়া করে চলে আসলাম। ম্যাচ ভাড়া করে চলে আসার পর ওই কি বলে যে ম্যাচে তা আমরা 3 জন ছিলাম, ম্যাচে আমরা 3 জন ছিলাম। তো 3 জনের মধ্যে একজনের নাম ছিল সুমন। তো সে আমাদের রান্না বান্নার বিষয়টা দেখতো, আমরা কেউ রান্না করতে পারতাম না, সে আমাদের রান্না বান্নার বিষয়টা দেখতো। তো সে হঠাৎ করে একদিন একদম নাই, তার বাড়ি ছিল বরিশাল। তো ওই বরিশালে আমরা এই কন্ট্যাক্ট করলাম যে আচ্ছা হঠাৎ করে সুমন বাজারে গেছে, কেন নাই, মানে বেশ কয়েকদিন পর, 4-5 দিন পর। তখন আমরা বললাম যে সুমন তো 2 বছর আগে মারাই গেছে। আচ্ছা, আমরা আপনার ঘটনা বাকিগুলো আরো শুনবো। একটা মানে এখনো নিশ্চয়ই অনেক প্রবলেম হচ্ছে, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরিগুলো। এবং সেটা যদি আপনার সেই রাতের কথা যদি মনে করা যায়, আপনি যে ভিজুয়ালের কথা বললেন, যে ভদ্রলোকের কথা বললেন, বা ভদ্রলোক বা অশরী যে যাই বলি না কেন, যার কথা বললেন, তার কথা যদি কেউ কল্পনা করেন, তাহলে একটা অদ্ভুত শিষ্যের একটা অনুভূতি যে কারোরই হবে। আবার ঠিক একই সাথে আপনি যে ঘটনাটা বললেন যে পরবর্তীতে আপনি একজন লোককে দেখেছেন যে লোকটির পেটটা অনেক বড়, মাথাটা আরো বড়, সেটাও যদি কেউ কল্পনা করেন তাহলে সেটাতেও ভয় পেতে হবে। আমি এখন একটা ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি আমাদের একজন পাঠিয়েছিলেন, তিনি আজকে আসতে পারেননি। তো আমরা খুব চেয়েছিলাম যে তিনি আসেন, কিন্তু তার চাকরির কারণেই তিনি এখানে উপস্থিত হতে পারেনি, জানিয়ে দিয়েছেন। তো আমরা তার ঘটনাটা একটু পড়ে শোনাতে চাই। তো উনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। জানতে চাইব না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর তালে। আমার নাম আব্দুস সালাম। আমি গাজীপুরে একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে কাজ করছি। আমার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আমি এবং আমার স্ত্রী দুজনেই ভূত এফএমের বড় ফ্যান। আজ সবার সাথে আমার স্ত্রী এবং আমার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সমস্যার কারণে স্টুডিওতে আসতে পারবো না, তাই ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই ঘটনাটি আমার স্ত্রী আমাকে বলেছেন। ঘটনাটি প্রায় 17 থেকে 18 বছর আগে। আমার স্ত্রীর বয়স তখন আনুমানিক 5-6 বছর। আমার শ্বশুরের খালা মারা যাওয়ার কারণে আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার স্ত্রী রওনা হয় আমার শ্বশুরের খালার বাড়ির দিকে। আমার শ্বশুরের খালার বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তখন ছিল বর্ষাকাল। আমার শ্বশুর একটা বাইসাইকেলে এবং আমার শাশুড়ি এবং আমার স্ত্রী ভ্যানে করে যায়। সেখানে পৌঁছানোর পরে গোসল, জানাজা নামাজ পড়াতে আসরের আজান পড়ে যায়। তারপর কবরস্থানে নেওয়া হয় লাশটিকে। একটু কবরস্থানের বর্ণনা দেই। কবরস্থানটি ছিল অনেক পুরাতন। কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না।
কবরস্থানটির কোনো দেয়াল বা সীমানা বা কোনো গেট ছিল না, কারণ কবর কোনটা ঠিক মতো কার কবর কোনটা সেটাও ঠিক মতো বোঝা যেত না। গ্রামের একটা কর্নারে কবরস্থানটি ছিল। বর্ষাকাল হওয়ার কারণে কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল বারবার। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী, কবরস্থানে বর্ষাকাল হওয়ায় কবরস্থানটিতে হালকা পানি উঠে যায়। কবর খোঁড়ার সময় অনেক কষ্ট হচ্ছিল এবং কবর খোঁড়া হয় অনেক কষ্টে কবর খোঁড়া হয়, কারণ পানি উঠে যাচ্ছিল। লাশটি কবরস্থানে নেয়ার সময় আমার স্ত্রী জেদ ধরে সেও কবরস্থানে যাবে। সবাই তাকে অনেক নিষেধ করার পরেও সে কবরস্থানে যাবেই। পরে কান্নাকাটি শুরু করলে আমার শ্বশুরের এক খালাতো বলে ঠিক আছে, এক খালা বলে ঠিক আছে, ও তো ছোট বাচ্চা, নিয়ে চলো, আমার কাছে থাকবে, তার মানে খালাতো ভাই হবে, আমার কাছে থাকবে, কোনো সমস্যা হবে না। পরে লাশটিকে কবরস্থানে নেওয়া হয়। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি তোমার আঙ্কেলের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকবা, কোথাও যেও না। যেখানে কবর দেয়া হবে তার থেকে একটু দূরে সবাই যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় আমার স্ত্রীকে রেখে দেওয়া হয় এবং শ্বশুর কবর দেওয়ার জায়গায় চলে যায়। একটু পরে আমার স্ত্রী সেই আঙ্কেলকে বলে যে বাবা তুমি একটু দাঁড়াও, আমি আসছি, বলে সেও কবর দেওয়ার জায়গায় চলে যায়। আমার স্ত্রী ছোটবেলায় একটু বেশি দুষ্টু ছিল এবং এখন সে দেখবে যে কিভাবে কবর দেয়া হয়। সে লোকজনের ভেতর থেকে বের হয়ে যায় এবং কবর দেওয়ার জায়গায় অন্য পাশ দিয়ে যেই উকি দিয়ে দেখতে যাবে, এমন সময় পুরাতন একটি কবর ভেঙে আমার স্ত্রী কবরের ভেতরে পড়ে যায়। কারণ মাটি ভেজা থাকার কারণে এমনটি হয়। কবরের ভেতর পড়ে গিয়ে আমার স্ত্রী চেঁচানো শুরু করে দেয়। পরে সবাই গিয়ে আমার স্ত্রীকে হাত ধরে তুলে সাথে সাথে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে সবাই আমার স্ত্রী এবং আমার আঙ্কেলকে রাগ করতে থাকে, সবাই কেন ওকে ছেড়ে গেল। পরে আমার স্ত্রীর হাত পা ভালো করে ধোয়ানো হয়, কারণ সারা গায়ে কাদা লেগেছে। লাশটি দাফন শেষ হতে হতে মাগরিবের আজান পড়ে যায়। আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে, এখন তো রাত হয়ে গেছে, তোমরা এখানে থাকো, কাল সকালে চলে এসো, আমি একাই চলে যাচ্ছি, কারণ বাসায় গরু ছাগল রয়েছে। আমার শাশুড়ি বলে, ঠিক আছে তুমি চলে যাও, আমরা কাল সকালে যাব। এবার আমার স্ত্রী জেদ ধরে সে বাবার সাথে বাড়ি চলে আসবে। সবাই বলে, বাবা এখন এত রাত হয়ে গেছে, তুমি এখন থাকো, কাল সকালে তোমার মার সাথে যেও। আমার স্ত্রী কোনো কথাই শুনবে না, সে তার বাবার সাথে বাড়ি আসবে। পরে আমার শ্বশুর বলে, ঠিক আছে আমার সাথে যাক, 4-5 কিলোমিটারের বেশি সময় লাগবে না। পরে আমার শ্বশুর এবং আমার স্ত্রী বাইসাইকেলে করে বাড়ির দিকে রওনা হয় এবং আমার স্ত্রী সাইকেলের পেছন দিকে বসা ছিল। গ্রামের কাঁচা রাস্তা আর মাঝে মাঝে হালকা কাদা আছে, কারণ তখন বর্ষাকাল ছিল। গ্রাম শেষ হলে পরে রাস্তার প্রায় 1 কিলোমিটার ফসলের জমির মাঝ দিয়ে গেছে এবং কোনো বাড়িঘর নেই। গ্রামের শেষের দিকে একটা মেহগনি গাছের বাগান ছিল, তার পাশ দিয়ে রাস্তাটা গেছে। রাত হয়ে যাওয়ায় রাস্তায় লোকজনও ছিল না। আমার শ্বশুর আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে যেন মেহগনির বাগানের কাছে আসে এবং হঠাৎ সাইকেলের চেইন পড়ে গেল। মেহগনি বাগানের কাছে আসে সেই মুহূর্তেই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেনটা ঠিক করলো, চালাচ্ছে যেই মেহগনির বাগানের কাছে আসে তখনই সাইকেলের চেন পড়ে গেল। আমার শ্বশুর সাইকেল থামিয়ে চেন ঠিক করলো। যখন চেন ঠিক করে তখন আমার স্ত্রী সাইকেলের ওপরেই বসা ছিল। আমার শ্বশুর খেয়াল করলো তার পাশ দিয়ে একটা কালো বেড়াল দ্রুত চলে গেল। আমার শ্বশুর চেইন ঠিক করে আবার সাইকেল চালানো শুরু করলো এবং খেয়াল করলো হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হঠাৎ করে এত বাতাস, আমার শ্বশুর এবার একটু ভয় পেয়ে যায়। আমার শ্বশুর খুব সাহসী ছিল, সে ওইভাবেই সামনের দিকে এগুতে থাকে। একটু পরে আবারও সাইকেলের চেইন পড়ে যায়। সে আবারও সাইকেলের চেইন ঠিক করে এবং আমার স্ত্রী তখন সাইকেলে বসা ছিল। আমার শ্বশুর আবারও দেখতে পেল তার পাশ দিয়ে সেই কালো বিড়ালটি আবারও দ্রুত চলে গেল। আমার শ্বশুর চিন্তা করলো, কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন? আমার শ্বশুর আবার যেই সাইকেলে উঠতে যাবে তখন মেহগনির বাগানের দিকে তাকিয়ে যা দেখতে পেল তা দেখার জন্য আমার শ্বশুর
তার দেখে আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায়। সে দেখল মেহগনি গাছের ডালের উপরে সাদা কাফনের কাপড় পরে একজন লোক বসে আছে, যার দেহ আছে কিন্তু মাথা নেই। এটা দেখে আমার শ্বশুর খুব ভয় পেয়ে যায় এবং আমার স্ত্রীকে সাইকেলের পেছন দিক থেকে সামনে নিয়ে আসে এবং কোলের ভেতরে শক্ত করে ধরে সাইকেল না চালিয়ে ঠেলা শুরু করে যায়। কারণ তখন সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সাইকেল ওভাবে ঠেলতে ঠেলতে মেহগনি বাগান ছেড়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে আমার শ্বশুর আমার স্ত্রীকে বলে, বাবা তুমি এখন চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। তো আমার স্ত্রী কথা মতো চোখ বন্ধ করে। আমার শ্বশুর দেখতে পায় যে রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটা সাদা কাফন পরানো লাশ পড়ে আছে। আমার শ্বশুর এটা দেখে সে আরো ঘাবড়ে যায়, ভাবতে থাকে এবার সে কি করবে। এবার শ্বশুর চিন্তা করলো ভয় পেলে চলবে না, যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে বাসায় যেতে হবে। আমার শ্বশুর আমার স্ত্রীকে আবারও বলে, বাবা আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবা না, কারণ আমার স্ত্রী ওইটা দেখলে হয়তো ভয় পেয়ে যাবে এবং কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। আমার স্ত্রী বলে ঠিক আছে। আমার শ্বশুর দেখতে পেল লাশের পাশ দিয়ে হালকা একটু ফাঁকা জায়গা আছে, যা দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়া যাবে। আমার শ্বশুর দেখলো লাশটি কোনো নড়াচড়া করছে না বা কোনো শব্দও করছে না। আমার শ্বশুর সাহস করে সাইকেল চালানো শুরু করলো এবং আমার শ্বশুরকে এবং ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী তখন আমার স্ত্রী একটা বাজে গন্ধ পেল এবং আমার শ্বশুরকে বলল, বাবা এটা কিসের গন্ধ? আমার শ্বশুর বলল, কিছু না, তুমি চোখ বন্ধ করে থাকো। এবার আমার শ্বশুর লাশটিকে ভালোভাবে অতিক্রম করে চলে যায় এবং শুনতে পায় পেছন থেকে আমার শাশুড়ি ডাকছে। আমার স্ত্রী বলে, বাবা মা পেছন থেকে ডাকছে, দাঁড়াও, মাকেও সাইকেলে নিয়ে যাই। আমার শ্বশুর বলে, বাবা তুমি চুপ করে থাকো, চোখ বন্ধ করে রাখো, চোখ বন্ধ করে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমার শ্বশুর খুব জোরে জোরে সাইকেল চালাতে থাকে, কিন্তু দূরে আসার পরে একটি বাঁশ বাগান সামনে পড়ে। নতুন করে বাগান বানানো হয়েছে, মাত্র 20-30টা বাঁশ সেই বাগানে আছে। আমার শ্বশুর একটু দূর থেকে দেখতে পায় বাগানের বাঁশগুলো রাস্তার উপরে ভেঙে পড়ছে, আবার রাস্তা থেকে উপরে উঠে যাচ্ছে। তারপর সে লক্ষ্য করলো সেই মাথা কাটা ব্যক্তি বাঁশ বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে হাত ইশারা করে ডাকছে। এবার আমার শ্বশুর খুবই ভয় পেয়ে যায় এবং সে কি করবে বুঝে উঠতে পারছিল না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় দুই পাশে পানিতে ভরা, রাস্তার দুই পাশে পানিতে ভরা। রাস্তা থেকে নেমে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। আমার শ্বশুর আমার স্ত্রীকে বুকের ভেতরে করে আয়াতুল কুরসি পড়তে থাকলো। হঠাৎ সে পেছন থেকে সাইকেলের শব্দ শুনতে পেল এবং একটা লোক এসে বলছে, কি ব্যাপার, এত রাতে একটা ছোট মেয়েকে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার শ্বশুর পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা লোক সাইকেলে করে আসছে। আমার শ্বশুর সেই লোকটিকে হাত পা জড়িয়ে ধরে বলে, ভাই আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটিকে বাড়ি পর্যন্ত আমার সাথে এগিয়ে দিয়ে আসেন। লোকটি বলে, কেন, কি হয়েছে? আমার শ্বশুর বলে, দেখেন পেছনে বাঁশের বাগানের ভেতরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলে, কই, কিছুই তো নাই। আমার শ্বশুর পেছনে তাকিয়ে দেখে সত্যি কেউ নেই এবং বাঁশগুলোও কোনো নড়াচড়া করছে না। আমার শ্বশুর বলে, আপনি আগে আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসেন, পরে আপনাকে সবকিছু বলছি। অনেক বলার পরে সেই লোক আমার শ্বশুর এবং আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত দিয়ে যায়। বাড়িতে আসতে আসতে রাত 1টা বেজে যায়। লোকটি সবকিছু শুনে বলে, ও সবকিছু না, আপনি লাশ দাফন করে আসলেন তাই এমন হচ্ছে। আমি প্রতিদিন অনেক রাত করে ওই রাস্তা দিয়ে চলাফেরা করি, কই আমার সাথে তো কোনোদিন এমন হয়নি। এই বলে লোকটি চলে যায়। আমার শ্বশুর এবং আমার স্ত্রী ঘুমোতে যাবে, এমন সময় আমার শ্বশুর খেয়াল করলো আমার স্ত্রীর শরীর থেকে লাশ পচা বাজে একটা দুর্গন্ধ আসছে। আমার শ্বশুর ভাবল লাশের কাছে ছিল, সেই জন্য মনে হয় শরীর থেকে এমন গন্ধ আসছে। আমার শ্বশুর আমার স্ত্রীকে বলল, বাবা তুমি তোমার জামা কাপড় চেঞ্জ করে ফেলো। আমার স্ত্রী যে জামা খুললো, আমার শ্বশুর খেয়াল করলো তার জামার পকেট থেকে এক টুকরো হাড় ফ্লোরে পড়লো। আমার শ্বশুর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাবা তুমি এটা কোথায় পেলে, তুমি এটা কোথায় পেলে?
আমার স্ত্রী বলল, ওই কবরস্থানের গর্তে পড়ে গিয়েছিলাম, তখন আমার হাতের মধ্যে এই হারটি পড়েছিল। আমি ওটা পকেটে নিয়ে এসেছি খেলা করার জন্য। আমার শ্বশুর আমার স্ত্রীকে অনেক বকাঝকা করে এবং হারটি তার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার সময় আমার স্ত্রী ওটা দিতে অস্বীকার করে। তারপরে আমার শ্বশুর জোর করে হারটি কেড়ে নেয় এবং পাশের বাড়ির এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সবকিছু শুনে বলে, ওই হারটি কোনো লাশের হাতে আঙুলের একটি টুকরো। এই হারটি নিয়ে আসার জন্য রাস্তায় তাদের সাথে ওই ঘটনাগুলো ঘটে। হুজুর আরো বলে, যখন সাইকেলের চেইন তুলছিল তখন যদি আপনি আপনার মেয়ে সাইকেলে বসা না থাকতো তাহলে তার ক্ষতি হতো এবং তার চোখ যদি বন্ধ না করা থাকতো তাহলে তার মাথা কাটা ব্যক্তি দেখে সে ভয় পেত এবং তার ক্ষতি হতো। হুজুর আমার স্ত্রীকে পানি পড়া দেয় এবং হাতটি নিজের কাছে রেখে দেয়। হুজুর আরো বলেন, আমার স্ত্রীকে যেন তার খালার বাড়ি আর বেশি না নেওয়া হয় এবং গেলেও যেন রাত্রে কোথাও বের না হয়। তার পরের দিন রাত্রে আমার শ্বশুর স্বপ্নে দেখেন সেই মাথা কাটা ব্যক্তিটি আমার শ্বশুরের খালার কবরের পাশের কবরের ওপরে দাঁড়িয়ে আছে এবং যেই কবরের ভেতরে আমার স্ত্রী পড়ে গিয়েছিল। এরপরে কোনো অসুবিধা হয়নি। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমার স্ত্রীর কাছে আরো ভালো ভালো কিছু ঘটনা আছে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা লিখেছেন আব্দুল সালাম এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে। একটা আইটি অফিসার হিসেবে কাজ করছেন একটা কোম্পানিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য বিউটিফুল স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনি বাকি স্টোরিগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে এবং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুর্তি এফএমে। আমাদের যদি এসএমএস করতে চান, এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/bhutfm.russell and www.facebook.com/radio.furti। এবং আমাদেরকে টুইট করতে পারেন আমাদের RJ রাসেল পেজে গিয়ে। RJ রাসেল এই পেজে গিয়ে আপনি অবশ্যই সেখানে গিয়ে আপনি দেখতে পারেন আমাদের আজকের ভূত এফএমের পোস্ট এবং সেখানে যে আপনি আপনার কথা জানাতে পারেন। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমরা চলে যাব এখন আমাদের ঘটনায় এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাফেজ মঈনুদ্দিন সাহেব এবং তিনি রিসেন্টলি একটা ঘটনা তিনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন খুব রিসেন্টলি, সেটা তিনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। শুনি আপনি রিসেন্টলি কি এক্সপিরিয়েন্স করেছেন। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে আজিমপুর কবরস্থানে এশার নামাজ পড়ে খুব ভেতর নির্জন স্থানে বসে তাসবিহ পড়তেছিলাম এবং মন থেকে বলতেছিলাম, জিন হোক অথবা কোন আল্লাহ তাআলার নেক বান্দা, সৎ বান্দা হোক, আমাকে যদি এসে কেউ একটা আমল বলে দিত যে ভালো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কোন আমলটা প্রয়োজন পড়ে, সেটা যদি আমি জানতে পারতাম আমার জন্য খুব ভালো হতো। আপনি কি মাঝে মাঝে কবরস্থানে যান এবং দোয়া করেন সবার জন্য? আমার সময় বেশি কাটে আজিমপুর কবরস্থানে। আচ্ছা, আমি আজিমপুর কবরস্থানে সে রাত্রিতে চোখ বন্ধ করে তাসবিহ পড়তেছিলাম। সেই মুহূর্তে যখন এই মনের ভিতরে নিয়তটা করতেছিলাম, তো হঠাৎ করে আমার শরীর খুব হালকা হয়ে গেছে আর পুরো ঠান্ডা হয়ে গেল। তখন আমি নিজেকে একটু তাজা করলাম, ঝাড়া মারলাম। তখন আমি আমার সামনে দেখি একটা বাক্সের মধ্যে ছোট বাচ্চা, শিশু বাচ্চার একটা লাশ। তখন আমি লোক খোঁজা শুরু করলাম যে লাশটা কে রেখে গেল এখানে, কাউকে তো দেখতেছি না, লোক কোথায়। তখন ভাবলাম হয়তো কবর যিনি খোদাই করে ওনাকে হয়তো ডাকতে গেছে, এটা রেখে গেছে। আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে সামনে হাঁটা শুরু করলাম।
যখন সামনে বেশ দূরে খানিক চলে গেছি, ওই সময়তে সে বাক্সটা পড়ে গেল। আমি আবার মনে আঘাত নিলাম যে লাশটা পড়ে গেল, বাচ্চা, ছোট্ট একটা শিশু বাচ্চা লাশ কিভাবে পড়লো। সেটা তুলতে গেছি, যখন তুলবো সেই মুহূর্তে আমার সামনে একজন বৃদ্ধ লোক আসে। বৃদ্ধ লোক এসে তার বাম হাত আমার পিঠের উপরে রাখে, আর এক হাত দিয়ে সে ইশারা করে তুলতে না বলতেছে। আচ্ছা, উনি মুখ দিয়ে কিছু বলেননি, মুখে কিছু না বলে উনি হাত দিয়ে ইশারা করে দিতেছে যে তুলবা না। আমি না তুলে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলাম, সালাম দিলাম। উনি সালাম উত্তর নিয়ে উনি নিষেধ করলেন যেটা তুলবা না। তখন সে ওই মুহূর্তে আমার মনের কথাটা যেটা আমি মনত করে বলছিলাম, উনি আমাকে সেই শিখিয়ে দিতেছেন কি করতে হবে। মানুষের মনে ভালো মনের মাকসুদ উদ্দেশ্য করতে হলে কি করতে হবে, প্রথমে বিসমিল্লাহির রহমানির সেটা আমরা যাব না, আমরা বলছি কিছু করতে হবে, সেটা আপনাকে শিখিয়ে দিল। এরপরে আমি যখন বললাম এটাকে তুলবো, উনি না বললেন। ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। কথা হওয়ার পর উনি সামনের দিকে এগিয়ে যায়। বেশ কিছু যাওয়ার পরে উনি আর দেখা হয় না। পরবর্তীতে আমি যখন আবার বসলাম, উনি কে ছিলেন আমার কাছে এসে যে আমার কথাটা উনি বলে দিলেন, তখন আমি এতটুকুই জানতে পারছি উনি জিন ছিলেন। আচ্ছা। আর ওই বাচ্চাটা যেটা লাশ ছিল, ওই বিষয় আমাকে অবগত করা হইল যে প্রথমে যে লাশটা আমাকে দেখানো হইল, আমার ধ্যান যেন ছুটে যায়, আমি যেন সে আমলটা করতে না পারি, ভয় পাই, এই জন্য আমাকে ওই জিনিসটা দেখানো হয়েছে। ওটা লাশ ছিল না। ওকে, তা বাচ্চাটা ছিল একটা ঝুড়ির মধ্যে, বাক্স, কাঠের বাক্সের মধ্যে। এটা লাশ ছিল। আমার ধ্যান, কিরকম বয়স হবে বাচ্চাটার? ভয় থাকে, ছোট্ট, একেবারে ছোট্ট, নবজাতক শিশুর মতো। তো আপনারা নিশ্চয়ই এটা দেখতে পারেন, আপনারা নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবতে পাচ্ছেন যে সেই দৃশ্যটা কেমন হতে পারে। সেই দৃশ্যটা আপনারা যদি কল্পনা করেন তাহলে কেমন লাগে আমাকে একটু জানাতে পারেন চাইলে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে অবশ্যই SMS করে হোক আর এখানে ফেসবুকে হোক আপনারা জানাবেন। ভূত FM আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি জয় আহমেদ ভাই, আমি আছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। তাসনিম আহমেদ লিখেছেন যে মাগুরা থেকে তাসনিম, ইমরান এবং আনুষ্কা সাথে আছেন। এবং আমাদের ভূত FM করার সঙ্গে সঙ্গে আমি সবসময় মনে হয় যে আমি ইদানিং বেশ কয়েকটা উইক ধরে আমার মনে হচ্ছে, এটা শুনলে অনেকে হাসতে পারেন, বাট দিস ইজ ট্রু, মানে এটা আমার একদম আমি ফিল করি, আই ক্যান ফিল ইট, যে আমার মনে হয় যে আমার স্টুডিওর জাস্ট পাশেই কেউ একজন দাঁড়িয়ে আছেন। এবং আমার কয়েকদিন ধরে এটা খুব ফিল করি আমি, যে আমি জাস্ট মনে হয় যে তাকালে কিছু দেখা যায় না, বাট আমি ফিল করি, এরকম একটা ফিলিং হয় আমার যে সামওয়ান ইজ লিসনিং টু মি, এবং সে দাঁড়িয়ে আছেন ঠিক আমার দরজার জাস্ট ওই পাশে। যাই হোক, আপনাদের সঙ্গে আমরা প্রথম অতিথির কাছে যাচ্ছি। আপনি বলছেন রিসেন্ট একটা ঘটনা আপনার সাথে ঘটেছে মনে হয়, না? সেই ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। থ্যাংক ইউ রাসেল ভাই। সোহান এগেইন। রিসেন্ট যে ঘটনাটা, এটা কিছুদিন আগে আমার বাসাটা হলো জাস্ট এলাকার নামটা বলি, যে আমিন বাজারের পর বলিয়াপুর নামে একটা জায়গা আছে, যেটা ঢাকা এবং সাভারের মাঝখানে পড়ে, আর একটু গ্রাম্য এরিয়া এলাকাটা, একটু গ্রাম্য এরিয়া বাট আধুনিক। আচ্ছা, ওকে। তো ওইখান থেকে আশেপাশে গ্রাম্য পরিবেশ যেহেতু, তো রাত্রেবেলা সেদিন আমি সরাসরি ঘটনায় আসি। তো রাত্রেবেলা ঘুমাইতে পড়ছি, অনেক কিছুর অফিসের টেনশন আছে, অনেক কিছু স্ট্রেস আছে, তো এগুলো নিয়ে টেনশনে ঘুমায় পড়ছি। তো আমার ওয়াইফও ঘুম, আমিও ঘুম, কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা না ভেঙে গেল, কিন্তু চোখ খুলে নেই। ঘুমটা মনে হচ্ছে কি আমার ঘুমটা ভেঙে গেছে, আমি ঘুমের মতো মনে করছি ঘুমটা ভেঙে গেছে, কিন্তু চোখ খুলে নাই, কিন্তু মনে হচ্ছে কি কেউ যেন আমাকে দেখতেছে, কেউ যেন আমাকে দেখতেছে। মনে হচ্ছে এরকম হইতে পারে যে আমার ওয়াইফ উঠে আমি দেখতেছে, অথবা জ্বর আসছে কিনা, যদি উঠি ওটা ওইরকম হইল। জাস্ট আমি চোখটা খুললাম, খালি দেখলাম যে হোয়াইট দেখে, ব্ল্যাক দেখে, এরকম সেই বডি দেখে, শেপ দেখে। আমি দেখলাম একদম টোটালি পার্পল কালারের আলখাল্লা পড়া একটা শেপ। জাস্ট আমি চোখটা খুললাম এবং 2-3 সেকেন্ডের মধ্যে শেপটা চলে গেল।
পার্পল শেড। পার্পল, একদম পার্পল কালার। আচ্ছা মানে পার্পল কালার মনে হচ্ছে কি ধোয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষের ধোয়া, আলখাল্লা পড়া, ঠিক আছে। তো পা বোঝা যাচ্ছে না, মাথা বোঝা যাচ্ছে না, মানে এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি বলা যাবে না যে বোঝা যাচ্ছে কি বোঝা, কিন্তু মনে হচ্ছে যে ধোয়া ধোয়া একটা ব্যাপার, ধোয়া একটা ব্যাপার। জাস্ট চলে গেল। কিছুদিন আগে তো শীত ছিল, কিছুদিন আগে শীত ছিল, শীতের ভিতর আমার ওয়াইফ, তখন আমি উঠে বসছি, তো বলতেছে যে মানে ঘুমে ঘুমে বলতেছে যে তুমি উঠছো কেন, অসুস্থ নাকি, মানে আমার খুব গরম লাগতেছে। পরে দেখি কি আমারও খুব গরম লাগতেছে, আমার মাথাটাতে ঘেমে গেছে, খুব গরম লাগতেছে। তো আচ্ছা ঠিক আছে, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি, তারপর ঘুম কি তুমি শুয়ে পড়ো, বলি কি না আমি কিছুক্ষণ পরে শুবো, আমি কিছু কাজ করতেছি, আমি কিছুক্ষণ পরে শুবো, তুমি ঘুমাবো। এই যে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম। এই ঘটনা এখানেই শেষ। আসলে আসলে কিছু কোশ্চেন আছে আমার, আমি এই কোশ্চেন গুলা কখনো কারো কাছ থেকে মানে আমার মনের মতো অ্যান্সার পাইনি। যেমন মনে করেন যে মসজিদের কোনো মাওলানা সাহেব, কোনো মুরব্বী, তো মানে আমি শুনছি যে যারা মানে নাম ভালো দিকে চলে, নামাজ কালাম পড়ে, ঠিক আছে, চুপচাপ থাকে, একটু অন্য প্যাটার্নের হয়, ঠিক আছে, তাদের কাছে এই আধ্যাত্মিক অথবা প্যারানর্মাল সাইডটা তাদের কাছে কন্ট্যাক্ট করার অথবা যেভাবেই হোক দেখার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে। কিন্তু আমি নর্মালি ছিলাম, যখন খেলার সময় খেলতাম, খাওয়ার সময় খাইতাম, কিন্তু আমার কাছে এগুলা আসতেছে মানে একেবারে না, ভেঙে 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 আসতেছে। আপনি কি ভয় পান, মানে আপনার কি ভয় লাগে নাকি আপনার মানে জিনিসটাকে পুরো রহস্যজনক মনে হয়? ফার্স্ট টাইম আমার রহস্যজনক মনে হয়েছিল। এই যে আপনি কি চান যে আপনি এক্সপেরিয়েন্স গুলো করেই যান, নাকি আপনি চান যে না আমি এখন মানে এখন অনেকটা কম, বাট আমি এখন আর চাই না যে আমি এক্সপেরিয়েন্স করি, আমি চাই না, তারপরও কিন্তু হয়ে যাচ্ছে অদ্ভুত ভাবে হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা SMS করছেন আমাদেরকে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। জাহিদ। Bhoot FM, the night comes alive with Gramophone. হ্যালো রাসেল ভাই, আমি সোহান, আমি কাউরান বাজারে থাকি, আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার দেশের বাড়ি বগুড়াতে। আমি এখন অডিয়েন্সকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার দেশের বাড়ি বগুড়াতে ঘটা একটা ঘটনা। তো এটা 2012 সালের শীতকালের একটা ঘটনা। আমার বাবা চিটাগংয়ে জব করতেন, তো উনি জব চেঞ্জ করার কারণে উনি একবারে শিফট হন চিটাগং থেকে বগুড়াতে। তো ওনার আসতে সেদিন ট্রেনে আসছিলেন, উনি ট্রেনে আসতে একটু দেরি হয়ে যায়। তো উনি জানাই দেন ওনার আসতে রাত 3টা বাজতে পারে স্টেশনে। তার কাছে তার সাথে অনেক জিনিসপত্র ছিল, এই জন্যই আমরা মানে আম্মু আমাকে বলে যে তোর বাবা যখন আসবে ওনাকে একটু নিতে যাস, জিনিসপত্র গুলো আছে, হেল্প হবে আর কি। তো ঠিক আছে, রীতিমতো আমি ঘুমাই পড়ি। রাত 3টার দিকে বাবা আমার মাকে ফোন দিয়ে বলে যে আমি ট্রেন স্টেশনে চলে আসছি, তুমি সোহানকে একটু পাঠাই দাও। তো ভালো কথা, মা আমাকে ডেকে বলে, এবং মা টেনশনও করতেছিল আমি রাতে কিভাবে একা যাব, কারণ আমাদের ওই এরিয়াটা একটু খারাপ বলতে ওখানে ছিনতাই, চুরি, ডাকাতি এই জিনিসগুলো একটু বেশি, তো এই জন্য টেনশন করতেছিল। তারপরও বাবা আসছে, আমার বিবেক আমাকে বলছিল যে বাবাকে নিতে যেতেই হবে যেভাবেই হোক, কারণ উনি অনেক কষ্ট করে আসছে, অনেক জার্নি করে আসছে। তো ভালো কথা, তো আমি ছিনতাইকারীদের হাত থেকে বাঁচার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার মোবাইল মানি ব্যাগটা বাসাতে রেখে আমি বের হলাম। আর অবভিয়াসলি রাত 3টা বাজে, তখন আমি রিক্সা, সিএনজি বা অন্য কিছু পাবো না। তো আমি রওনা দিচ্ছি, আমি হাঁটতেছি। রাসেল ভাই,
পরিবেশটা এত থমথমে ছিল বলার মতো না। আমি 3টা জিনিসের ভয় পাচ্ছিলাম। 1, সুপার ন্যাচারাল কিছু হুট করে যদি সামনে ঘটে যায়। 2, ছিনতাইকারীর ভয়। 3, পুলিশি কোনো ঝামেলা। কারণ এত রাতে একটা ইয়াং ছেলেকে পুলিশ দেখলে বিভিন্ন রকম জিনিস জিজ্ঞাসাবাদ করতে পারে বা অনেক রকম প্রবলেম হতে পারে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিছি। আমি যাচ্ছি যাতে একটা গোরস্থান পার হতে হয়, তো কবরস্থান পার হতে হয়। তো আমি এইটার পাশ দিয়ে যখন যাচ্ছি তখনও আমার অনেক ভয় লাগছে, কারণ আমি শুনছি এই কবরস্থানে অনেকে নাকি অনেক কিছু দেখছে। যাই হোক, আল্লাহর নাম দোয়া কালমা পড়তে পড়তে আমি যাচ্ছি। তো আমি কবরস্থানে কিছু দেখতে পারিনি। কিছু দূর যাওয়ার পর সবুজবাগ নামে একটা জায়গা আছে। তো এই জায়গাটাতে আমি দেখি রাস্তার উপর কেউ একজন দাঁড়ায় আছে। শীতের রাত, কুয়াশা, দাঁড়ায় আছে। তো আমি প্রথমে ভয় পেয়ে যাই যে এটা কোনো ছিনতাইকারী বা কিছু কিনা। তারপরও আল্লাহর নাম নিয়ে আগাতে থাকি, কারণ আমার কাছে তো কিছু নাই। আগে যাওয়ার পর দেখতে পারি উনি একজন খাকি ড্রেস পরা গার্ডের লেবাসে একজন লোক দাঁড়ায় আছে, এবং তার মুখটা মাফলার দিয়ে একদম এমন ভাবে ঢাকা যে আমি তার চোখ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে তার পোশাক আশাক দেখে আমি বুঝতে পারলাম এটা গার্ড। আমাদের ওই এরিয়াগুলো খারাপ হওয়ার কারণে এরিয়াগুলোতে বিভিন্ন সমিতি বা বিভিন্ন মানুষজন, সোসাইটির মানুষজন, ওনারা গার্ড রাখতো দোকান, বাড়িঘর, দোকানপাট পাহারা দেওয়ার জন্য। তো যাই হোক, আমি মনে করছি যে ওনারা গার্ড বা গার্ডের মতনই দেখতে। তো আমি ওদেরকে বললাম যে একটু হেল্প চাইলাম, কারণ একা এত রাস্তা পার হচ্ছে, ওনারা যদি আমাকে একটু হেল্প করে। তো আমি বললাম যে ভাই, একটু প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে আমার বাবা আসছে স্টেশনে, তো আমি তাকে নিতে যাচ্ছি, তো রাস্তাটা তো খারাপ, আপনারা যদি আমাকে একটু আগাই দিতেন রাস্তার মাথা পর্যন্ত। তো উনি আমাকে কোনো অ্যান্সার না দিয়ে উনি ওনার আরেকজনকে ডাক দিল একটা নাম ধরে, নামটা আমার ঠিক মনে নেই। তো দেখলাম উনি একটা রাস্তার ভিতর থেকে, পাশে একটা গলির ভিতর থেকে একটা লোক বের হয়ে আসলো। আমি যার সাথে কথা বলতেছিলাম এই লোকটার হাইটটা অনেক উঁচু আর কি, উনি লম্বা অনেক এবং অনেক পাতলা। বাট ওই আরেকজন যিনি বের হয়ে আসলো উনি আবার শর্ট সাইজে অনেক। তো এই কথা বলে ওরা আমার সামনে হাঁটতে শুরু করলো। আমি ওদের পিছনে যাচ্ছি এবং ওরা ভালোই দ্রুত হাঁটতেছে, আমিও দ্রুত হাঁটতেছি। হাঁটতে ভাই, রাসেল ভাই বলে রাখা ভালো, আমার বাসা থেকে আমার স্টেশনের দূরত্ব 3 কিলোমিটারের মতো। তো আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি, এসে আমার আর মাথাতে অন্য কিছু নাই, আমি ডিরেক্ট স্টেশনের ভিতরে ঢুকে পড়ছি। ঢুকে দেখে আমার বাবা লাগেজ নিয়ে ওয়েট করতেছে। তো আমার বাবা আমাকে বললো যে বাইরে থেকে একটা সিএনজি দিয়ে আসো, সিএনজি করে যাবো। তো আমি বাইরে যাই, সিএনজি ঠিক করছি। ঠিক করে বাবাকে নিয়ে এসে সিএনজির কাছে দাঁড়াতেই দেখি ঠিক আমার কাছ থেকে 4-5 হাত দূরে গার্ড দুটো দাঁড়ায় আছে। তখন আমার ওদের কথা হুট করে মনে পড়ছে যে ওহো, আমি তো এই গার্ড দুটোকে নিয়ে আসছি। তো আমি ওদেরকে বললাম যে আপনারা সিএনজিতে ওঠেন, আমরা তো ওই রাস্তা দিয়েই যাবো, আপনাদেরকে নামাই দিয়ে যাব। তো ওনারা কোনো কথা না বলে সিএনজিতে উঠে পড়লো। আমি আর আমার বাবা পিছনে বসলাম, ওনারা দুজন সামনে বসলো। সিএনজি যাচ্ছে, যখন ওনাদের ওই এরিয়াতে আসলাম, ওনাদেরকে আমি যেখান থেকে নিচ্ছি, তো ওই এরিয়ার আগে আসতে আমি ড্রাইভারকে বললাম যে ড্রাইভার সাহেব, আপনি একটু ওনাদেরকে নামাই দেন, আমি ওনাদেরকে এখান থেকে নিয়ে গেছিলাম। তো ওনাদের মধ্যে লম্বা যেটার সাথে আমি প্রথম কথা বলছিলাম, উনি বলতেছে একবারে বাসা পর্যন্তই নামাই দিয়ে আস। তো আমি তখন বললাম যে ওনারা একবারে বাসা পর্যন্ত যেতে চাচ্ছে, আমার বাসা পর্যন্ত, যে ওখানে নামাই দিয়ে আসবে ওরা। ভালো কথা, ওনারা বাসা পর্যন্ত গেলে আমি ওনাদেরকে ধন্যবাদ জানালাম, সিএনজি ড্রাইভারকে সিএনজি ভাড়া দিলাম, দিয়ে আমরা বাসার ভিতরে ঢুকে পড়ছি। যথারীতি রাত চলে গেছে। সকালবেলা আমার বাবা বলতেছে যে ওই গার্ড দুটোকে তুমি নিয়ে আসছিলা, ওরা তো গরিব মানুষ, তো রাতে কষ্ট করলো, ওদেরকে কিছু দেওয়া উচিত। তো আমার বাবা কিছু টাকা আমার হাতে দিল ওদেরকে দেওয়ার জন্য। তো আমি বাবাকে বললাম যে বাবা, এখন তো সকালবেলা, ওরা তো আর সকালবেলা ওদেরকে পাওয়া যাবে না, ওরা আসে সন্ধ্যার পরে, ওদের ডিউটি যেহেতু রাতের বেলা। তো আমি সন্ধ্যার বেলা যখন বাসা থেকে বের হব, যাওয়ার সময় ওদেরকে টাকাটা দিয়ে আমি চলে যাব। যথারীতি সন্ধ্যা হলো, আমি বাসা থেকে বের হলাম। বের হয়ে আমি ওদের ওই জায়গায় যেখানে ওদেরকে আমি নিছিলাম আর কি, ওদেরকে সাথে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর আমি ওদেরকে অনেক খোঁজাখুঁজি করলাম, তো ওদেরকে পাইলাম না। তো পাশে একটা দোকান ছিল, মুদির দোকান টাইপের আর কি। তো দোকানে যে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, এখানে যে গার্ড দুটো থাকে ওনারা কখন আসে? তো উনি আমাকে বললো যে গার্ড কি দরকার আপনার আমাদেরকে? তো আমি বললাম যে না, দরকার না, আসলে হয়েছে কি, কালকে রাতে ওই আমার বাবা আসছিল, আমি আমার বাবাকে নিতে যাওয়ার জন্য ওনাদেরকে দেখি রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তো ওনাদেরকে নিয়ে গেছিলাম। তো আমার বাবা আবার কিছু টাকা দিছে ওনাদেরকে দেওয়ার জন্য, যেহেতু হেল্প করলো। তো আমাকে বলতেছে যে
ওরা ওদের ড্রেস আপ কেমন ছিল, ওই দোকানদারটা আমাকে জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম খাকি ড্রেস পরা ছিল, খাকি কালারের প্যান্ট, খাকি কালারের শার্ট, এবং মাপটাতে ওদের মুখটা এমন ভাবে পেঁচানো ছিল আমি ওনাদেরকে দেখতে পারি নাই। একজন লম্বা করেছিল, একজন শর্ট করেছিল। তো উনি কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকাই থাকলো এবং কিছুক্ষণ পর আমাকে বলল যে ভাই ঠিক আছে, আপনি যেই দুইজনের কথা বলছেন দুইজনের বর্ণনা ঠিকই আছে, বাট ওই গার্ড দুটা আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে আজ থেকে 3 মাস আগে। আমি তো কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি কিছুক্ষণ মানে স্তব্ধ ভাবে দাঁড়ায় থাকলাম, এটা কি, তাহলে কাল রাতে কে ছিল ওই দুইজন আমার সাথে? দোকানদারকে বললাম যে আপনি কি শিওর? তো উনি বলতেছে ভাই এই সমিতির থেকে আমার উপরেই দায়িত্ব থাকে এই যে গার্ড নিয়োগ দেওয়া, গার্ডদেরকে মেনটেন করা, ওদের শিডিউল দেখা। তো আমি আর অনেকে কিছু না বলে আমি বাসায় চলে যাই। বাসাতে বলার ঘটনাটা শেয়ার করার পর আমার বাবাও একটু অবাক হয়ে যান, কারণ তিনি তাদেরকে দেখছে, তারা আমাদের সাথে আসছে, দুইজন মানুষের, ব্যাপারটা অনেক অবাক করার বিষয় আর কি। তারপরে এইটার আর কোনো হদিস আমরা খুঁজে পাই নাই দুইজন কে ছিল বাইরেতে। তো পরে আমি অনেক বুজুর্গদেরকে জিজ্ঞেস করাতে ওনারা বলেন যে দেখো, মানুষ যখন কোনো বিপদে পড়ে বা তার কোনো হেল্পের দরকার হয়, আল্লাহ তো তাদেরকে সাহায্য করে। এইভাবে ভালো কিছু জিন যেগুলো আছে এনারা নাকি মানুষকে হেল্প করে। তো এইরকমই কেউ হয়তো আমাকে সেই রাতে হেল্প করে গেছে। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Booth FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং পৃথিবীর যেখান থেকে আপনি ভূত এফএম শুনুন না কেন, আপনি যেন অনেক ভালো থাকেন সেই প্রার্থনা করি, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা তো একটু আগে জিজ্ঞেস করলাম আমাদের মাইদিন ভাইকে, তো উনি বললেন যে নাকি হালকা ঝামেলা আছে। সেই প্রসঙ্গে না যাই, কারণ সেই প্রসঙ্গে গেলে আমাদের নিজেদের কথা আমরা নিজেরা বলতে চাই না। তো আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের এখানে আছেন আরো একজন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। জি, আপনার ঘটনায় যাই আমরা। জি, আমি সরাসরি বলছি। জি, এটা হচ্ছে সিরাজগঞ্জের একটা ঘটনা। জি জি। এই ঘটনাটাই হচ্ছে কি যে আমার বন্ধু, একটা বন্ধু আর বড় ভাই, বন্ধুর নাম হচ্ছে ফাহিম আর বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহাদ। আচ্ছা। তো ঘটনাটা ঘটে হচ্ছে বড় ভাইয়ের সাথে, ফাহাদ ভাইয়ের সাথে। তো আমার বন্ধুটা হচ্ছে কি যে আমার সাথে পড়াশোনা করতো রাজশাহীতে, আর আমার ওই যে ফাহিমের বড় ভাই যে ফাহাদ ভাইয়া, উনি ঢাকায় পড়াশোনা করতো। তো কোন একটা সময় আমরা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়ের সাথে মিট করি, তখন ফাহাদ ভাই আমাকে এই ঘটনাটা বলে, যেভাবে বলেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ফাহাদ ভাইয়া ছুটিতে, কোন একটা ভ্যাকেশনের ছুটিতে হচ্ছে আসেন সিরাজগঞ্জ, ওদের গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়ির ডিসক্রিপশন আমি একটু দিয়ে দিই যে ওনাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার, হাফ কিলোমিটার দূরে একটা বাজার আছে। আমি গ্রামের নামটাও বলছি না বা বাজারের নামটাও বলছি না। সেটা হচ্ছে কি যে, তো এই যে হাফ কিলোমিটার রাস্তা, এই রাস্তার মাঝখানে একটু জঙ্গল পড়ে, জঙ্গল, বাঁশের ঝাড়, এগুলো সবগুলাই থাকে। তো উনি কোন একটা ভ্যাকেশনে ঢাকা থেকে ছুটিতে হচ্ছে কি যে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে তিনি গ্রামের বন্ধু বান্ধবের সাথে গল্প করার পরে অনেক রাত পর্যন্ত অনেক কিছু খাওয়া দাওয়া করেন, যেটা হচ্ছে ভাজাপুর, যেটা করে বাজারে যেটা হয় সচরাচর। এটা করার পরে তিনি খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার পরে প্রায় 11টা বেজে যায় রাত্রি। তখন সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক একইভাবে ফাহাদ ভাইয়াও চলে আসে। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসার সময় তিনি গ্রামের ওই রাস্তা পরিচিত, ওই রাস্তাতে কিছু হয় না এটা উনি জানেন। এইভাবে উনি কখনো এত রাত্রে আসেননি। তো সেই দিনকে রাত্রে তিনি চলে আসছেন। আসার পরে ঠিক রাস্তার মাঝখানে যখন চলে আসলেন, দুইটা দূরত্বে যখন মাঝখানে তিনি ওই বাঁশঝাড়ের কাছে, তখন ওই বাঁশঝাড়ের কাছে খুব জোরে সর শব্দ শুরু হয়। যদি কখনো জোরে বাতাস বয়,
যে শব্দটা হয় বাঁশঝাড়ে, এরকম শব্দ শুরু হয়। আর হচ্ছে কি যে উনি ওনার গায়ে একটা অনুভব করেন যে একটা উষ্ণ বাতাস ওনার গায়ে লেগে চলে যায়। আচ্ছা, তিনি এটা কিছু মনে করেন না, তিনি সচরাচর রাত্রেবেলায় চলে আসেন। চলে আসার পরে হাত মুখ ধুয়ে ওনার মা ওনাকে বলেন কি যে ভাত খেয়ে যা। তখন উনি বলছেন যে না আমি খাবো না, ভাল লাগছে না। মানে ওনার শরীরটা তখন থেকেই একটু অন্যরকম হওয়া শুরু হয়। আচ্ছা, সে রাত্রে উনি ঘুমিয়ে যান। ঘুমানোর পরে সে রাত্রে তার অনেক জ্বর চলে আসে, হঠাৎ করে অনেক জ্বর চলে আসে। ঘুমের মাঝখানে গভীর রাত্রে সে ঘুম ভেঙে যায়। ঘুমের মাঝখানে সে দেখে কি যে তার বিছানার চারপাশে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। 7টা ছায়া? 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সে মনে করে কি যে আমি হয়তো বা ঘুমের মধ্যে আছি, আমি এটা ভুল করছে হয়তো। তো 7টা ছায়া যেহেতু দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে কি যে তিনি কি করলেন, আবার ঘুমিয়ে গেলেন। বাট পরের দিন ঠিক একই সময়ে আবার তার ঘুম ভেঙে যায়, কিন্তু পরের দিন সে একেবারে সুস্থ, তার কোনো হচ্ছে জ্বর থাকে না, একেবারে সুস্থ মানুষ, কোনো জ্বর নাই। কিন্তু এই যে আগের দিন রাত্রে যেভাবে ঘুম ভেঙে গিয়েছিল, পরের দিন রাত্রেও ঘুম ভেঙে গিয়েছে এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই 7টা ছায়া তার বিছানার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার তিনি মানে ঘরের মধ্যে হচ্ছে জিরো লাইট জ্বলছিল, এই জন্য হচ্ছে কি যে তিনি এই ছায়াগুলো দেখতে পাচ্ছিলেন। এবার তিনি উঠে বসেছে। উঠে বসার পরে যেটা হয় সেটা হচ্ছে উনার ঘরের একটা দেয়াল, উনার ঘরের এক পাশের দেয়াল একটু ফাঁকা ছিল। ওই ফাঁকা দেয়ালে ওই 7টা ছায়া যে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু হচ্ছে কি যে তখন সে বেড সুইচ থেকে তার ঘরের লাইটটা জ্বালালে তিনি দেখতে পান যে 7টা ছায়া একই মাপে একই পজিশনে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। আচ্ছা, এটা দেখে সে অনেক মানে অসম্ভব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হওয়ার পরে খুব জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন তার বাবা মা আসেন। আসার পরে তাকে পরের দিন থেকে তার খুব জ্বর চলে আসে, মানে ছাড়ে আসে এভাবে জ্বর আসে। আর যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বর আসে। এভাবে তিনি যখন ডাক্তারের কাছে গেলেন, তার ব্লাড টেস্ট করা হলো, ব্লাডে কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার বলছে আপনি একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই। এরপরে বাড়ির কর্তাদের কথা শুনে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়া উনার বাবা মাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর যে ঘরে থাকতেন, এই ঘরে ঢোকার সময় হুজুর দরজা খোলার সাথে সাথে হুজুর বলছেন যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। আচ্ছা, মানে সবচেয়ে আশ্চর্য বিষয়, এখানে হুজুরকে কেউ কিন্তু কিছুই বলেনি, বাট হুজুর বলছে যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। তখন হচ্ছে ফাহাদ ভাইয়া মানে একটু আশ্চর্য হয়ে যায়, যে আমার সাথে তো কেউ নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ নেই, কিন্তু আমি দোয়া পড়ছি, তারপর তুমি ঘরের মধ্যে ঢুকো। তারপরে উনি ঝাড়ফুঁক কিছু দিলেন। তারপরে ফাহাদ ভাইয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে ফাহাদ ভাইয়াকে একটা তাবিজ দিলেন। বললেন যে তুমি এটা তোমার ডান হাতে বেঁধে রাখবা। আর উনি বললেন যে কোনো একটা সময় যে তোমাদের বাড়িটা ওই যে বলে যে বাড়িটা বেঁধে দিবে। তো এভাবে আজও ফাহাদ ভাইয়ার হাতে আমি ওই তাবিজটা দেখেছি, আর হচ্ছে কি যে ওনাদের বাড়িটা বাঁধা আছে। এরপর থেকে ফাহাদ ভাইয়ের সাথে আর কিছু হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটু ফেসবুকের দিকে যাই এবং আমাদের যে পেজ রয়েছে সেই পেজে দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন। ফুয়াদ ইসলাম আমাদের সাথে আছেন জামালপুর থেকে, তিনি লিখছেন যে অনেক ভয় পাচ্ছি, 7টা ছায়া একটা দেয়ালে এবং 7টা ছায়া মেঝেতে এসে পড়েছে। যারা আছেন এখন ঘরের ভেতরে, তাদের যদি ঘরের দেয়ালে এরকম কোনো কিছু আবিষ্কার করেন তাহলে আমাদেরকে ইমেল করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও লিখতে পারেন। এবং আপনারা আজকে মানে এরকম ধরনের কোনো অভিজ্ঞতা যদি কারো হয় আমাদেরকে অবশ্যই জানাবেন।
আর আমাদের সঙ্গে যদি SMS আমাদেরকে যদি পাঠাতে চান তাহলে চলে আসুন, পাঠিয়ে দিন আমাদেরকে SMS। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। অনেক অনেক ঘটনা চাই কিন্তু আমরা, চলছে ভাষার মাস, চাচ্ছি আপনাদের কাছ থেকে এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো শুনলেই আসলেই রক্ত হিম হয়ে যায়, এবং যে ঘটনাগুলো আপনারা লিখে পাঠাবেন আমরা সেই ঘটনাগুলো পড়ে শোনাবো, অথবা অডিও ক্লিপ করে পাঠাবেন, অথবা স্টুডিওতে আসলে তো আমাদের সবসময় আমরা সেটাতে রাজি। আমরা এখন চলে যাবো আবার হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউন। আপনার নামটা তো আমরা বলেই দিলাম, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঠিক আছে ভাই। আমি একটা মেয়ে জিন ছাড়াতে গেছিলাম। জি। ফেব্রুয়ারি 2 তারিখে তো পরীক্ষার আগে দিয়ে ওকে জিনে যে ধরা। তো ও ছিল, তার গায়ের রংটা ছিল কালো বর্ণ। আমি যখন ওর গার্জিয়ান সবাইকে নিয়ে বসে জিনটাকে হাজির করানো হয় ওর শরীর থেকে, তখন তার গায়ের রংটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে হলুদ বর্ণ, যা দেখতে খুব সুন্দর দেখা দিচ্ছিল। আচ্ছা। মেয়েটার গায়ের রং ছিল কালো, কিন্তু যখন তাকে আমি বসে যখন কাজ করতে জিনকে হাজির করালাম, তখন ওর গায়ের রং একেবারে পরিষ্কার। আর ও কিন্তু চোখে কাজল দেয়নি, তখন তার চোখটার মধ্যে পুরো টানা ধরে কাজল ছিল। যখন সেটা হাজির করলাম তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে ধরছো বা কেন বা ধরছো, তুমি চলে যাও। ও কথা বলে না, ও শুধু ঘুমাইতেছিল, কান্না করতেছিল, বুম বুম করে কান্না করতেছিল। তখন আমি ওকে বলছি, দেখো তুমি আজকে চলে যাবা, আমি এখানে থাকতে পারবো না, কোথা থেকে আসছো বলে দাও, তুমি থাকতে পারবো না, চলে যাও। ও যখন বারবার কথাটা বলতেছে, ও এমন রাগান্বিত হয়েছে যে ও যখন চোখটা খুলছে, চোখ বন্ধ ছিল তো, চোখটা যখন তাকালো আমাদের দিকে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতিটা ফিউজ হয়ে গেছে, আপনি বন্ধ হয়ে গেছে। আর ওর চোখ এমন হয়েছে যা ওর তো সবাই ভয় পাইছে, চোখটা ব্যতিক্রম, পুরো একেবারে ব্যতিক্রম, যা সবাই দেখে ভয়। আর ঘরের বাতিটা ফিউজ হয়ে যাওয়ার কারণে সেই ঘরটাতে এমন আলো হয়েছে, মনে হয়েছে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের আভা যেমন পুরো ঘরটা লাল করে ফেলে, এরকম ঘরটা আলোকিত হয়ে গেছে। আচ্ছা। এরপরে যখন আমি বললাম যে তুমি চলে যাবা, তখন ও আমাকে বলছে ঠিক আছে যাব, আমাকে লাল শাড়ি দিতে হবে আর একটা মুরগি দিতে হবে, আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি। আচ্ছা। আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি, আমি সেখানে চলে যাব, তোমরা সেখানে গিয়ে একটা মুরগি আর লাল শাড়ি দিয়ে এসো, তারপর আমি যাব। আমি ওদেরকে বললাম ঠিক আছে, আপনারা একটা লাল কাপড় দিয়ে একটা মুরগি দিয়ে ঢাকেশ্বরী মন্দিরকে নিয়ে যে দিয়ে আসেন, ও থাকবে না, চলে যাবে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে আসে, সেই জিনটা চলে যায়, সেটা মন্দির থেকে আসা ছিল, ঢাকেশ্বরী মন্দির থেকে। আচ্ছা। এবং আপনি দেখলেন যে যখন চোখ খুললো তখন লাইট ফিউজ হয়ে গেল, লাইট বাকিটা। আচ্ছা। আপনি তো আজকেও আমাদের ফেসবুকের ছবিতে নেই, আপনি ছবি তোলেন না, আপনি টিভি দেখেন না? আমি কখনো সিনেমাও দেখেন না? না, এগুলো কিচ্ছু দেখেন না। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু হরর ফিল্মে মানে দেখি, এবং এই জিনিসগুলো কিন্তু হয় যে এরকম চোখ খুললো লাইট ফিউজ হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু দেখেন। মানে ব্যাপারটা হচ্ছে কি যে সমস্ত জিনিস সব মানে মানুষজন শোনেন বা বহুদিন ধরে প্রচলিত, সেই সমস্ত জিনিসই কিন্তু পরে বইয়ে লেখা হয়, সেই সমস্ত জিনিসই কিন্তু মুভিতে উঠে আসে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। আমরা আপাতত একটা জিনিস বলে নেই, আমি এই বিষয়ে প্রায় 3-4টা জায়গায় এরকম হয়েছে। যেমন আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, সমস্যা ছিল, যখনই বসছি হাজির করাবো, ওই সময়তে তার 6টা বাতি ছিল, টিউবলাইট গুলো লম্বা, সাথে সাথে শেষ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। পরের লোক আমাকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া বাতি কেন ফিউজ হয়? তখন বললাম হ্যাঁ, বাতি ফিউজ হয়ে গেছে, সেটা নিয়ে আসি। ওকে, আমরা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Graminphone. Yes, the night comes alive
live with Gramin Phone and you are listening to Radio Food 38.0 FM. আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের ভূত এফএমে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা আবারও যাব আমাদের আরো একজন অতিথি যিনি একটু আগে আপনাদের ঘটনা শোনালেন তার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি সোহাগ বলছিলাম। জি, আমি এই ঘটনাটা বলছি, এটা হচ্ছে আমার বাবার সাথে ঘটা। এটা অনেকদিন আগের। জি। আমি গতবার শোতে যখন এসেছিলাম, তো সেই শোটা শোনার পরে আমার বাবা আমাকে বলছিল যে আমার সাথে একটা ঘটনা আছে, তুমি এই ঘটনাটা শুনতে পারো আর বলতে পারো ইয়েতে ফুর্তিতে। সো আমার বাবা আমাকে যেভাবে বলছিল, এটা অনেক দিন আগের মানে ঘটনা, যেটা হচ্ছে আমার বাবা যখন বিয়েই করেনি, আমরা যখন এখন হইনি তখনকার ঘটনা। অনেক মানে তখন আমার বাবা খুব ইয়াং, 17-18 বছর বয়স, এই টাইপের। সো আমার বাবা হচ্ছে কি যে যখন রাতভর হচ্ছে কি যে অনেক রাত পর্যন্ত জেগে থাকতো আর হচ্ছে অনেক জায়গায় যেত, ঠিক আছে। তো এরকমই আমাদের যে রাজশাহী শহরের যে আলুপট্টি মোড় বলে একটা মোড় আছে, এই মোড়টা হচ্ছে অনেক পুরনো একটা মোড়। আচ্ছা। আর এই মোড়ের উত্তর দিকে একটা রাস্তা চলে যায়, যেটা হচ্ছে ঘোড়ামারা থানা। তো এইদিকে আমি একটু বলে রাখি যে রাজশাহীটা হচ্ছে হিন্দুদের একটা ছিল, অধ্যুষিত একটা এলাকা ছিল। একটা সময় এখানে অনেক হিন্দু ছিল, এখন বর্তমানে এটা কমে গেছে। কিন্তু হিন্দুদের যে বাড়ির যে কালচার গুলা ছিল, এই কালচারে বাড়ি এখনো রাজশাহীতে আছে। আপনি যদি রাজশাহীর আনাচে কানাচে ঘুরেন, এরকম দেখতে পাবেন যে অনেক আগের মতো বাড়ি, আগে ডিজাইনের বাড়ি। তো এরকমই ওই জায়গায় আলুপট্টি থেকে উত্তর দিকে ওই জায়গায় একটা হচ্ছে বাড়ি ছিল। ওখানে হচ্ছে আমার আব্বার হচ্ছে কি যে চাচি, তার মানে আমাদের দাদি হচ্ছেন। তো ওই চাচিদের বাসায় কোনো একটা ভ্যাকেশনে সবাই এক জায়গায় বেড়াতে যায়। তো ওই চাচিদের বাসায় হচ্ছে কি যে আব্বা, ওই চাচি, চাচা আর হচ্ছে আব্বার একজন ফ্রেন্ড থাকেন রাত্রে। তো ওই বাসায় যখন থাকা শুরু করছেন, তখন হচ্ছে আমার বাবা একদিনকে রাত্রে শুনছেন কি যে ওই বাড়িতে ছাদে কোনো একটা সমস্যা আছে। আমি বাড়িটার একটু ডিসক্রিপশনটা দিয়ে যে বাড়িটা একটা লম্বা বাড়ি ছিল, 2 তলা বাড়ি। আর বাড়ির সামনে হচ্ছে একটা করিডোর ছিল, লম্বা একটা করিডোর ছিল। আর 2 তলা বাড়ি, ছাদ সিস্টেম। তো ছাদের উপরে ছিল হচ্ছে রান্নাঘর। তো একদিনকে রাত্রে আমার বাবা ঘুমিয়ে আছে, মাঝরাত্রের দিকে হচ্ছে যে আমার বাবার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার বাবা শুনতে পাচ্ছে কি যে কোন একটা সময় যদি রান্নার আয়োজন করা হয়, রান্নার আয়োজনে ওই যে মশলা বাটার জন্য যেই শব্দটা হয়, পাটা এবং শিল দিয়ে যেটা হচ্ছে মশলা করে, এটার যে শব্দটা হয়, এই শব্দটা হচ্ছে কোথায় থেকে হচ্ছে? ওই রান্নাঘর থেকে হচ্ছে। মানে ছাদের উপর যে রান্নাঘর হচ্ছে, এই রান্নাঘর থেকে হচ্ছে। এখন আমার বাবা বলছে, আমার ওই চাচিকে, বাবার চাচিকে বলছে, মানে আমার দাদিকে বলছে যে দাদি এটা কি হচ্ছে? তখন হচ্ছে তুই ঘুমিয়ে যা, এটা শুনতে হবে না তোকে। তখন বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে তখন হচ্ছে কি যে আমার আব্বা ঘুমিয়ে যায়। পরবর্তী দিন আবারও ঠিক একইভাবে, এবার হচ্ছে ওই যে থালা বাসন নাড়াচাড়া করার যে শব্দ, এইরকম শব্দ হচ্ছে। তখন আমার আব্বা একটু কিউরিয়াস হয়ে আমার আব্বা একাই বলে কি যে আজকে আমি যাবো, ছাদে যেয়ে দেখবো। আর একটা বিষয় কি যে আমার আব্বার একটা জিনিস খুব ছিল যে একটু মানে রাতভর ঘুরে বেড়াতো, আর হচ্ছে কি যে মানে দোয়া দরুদের উপরে খুব বিশ্বাস ছিল আমার আব্বার। তো আমার আব্বা ছাদের দিকে আস্তে আস্তে উঠে যায়, সিঁড়িতে উঠে যায়। উঠে যাওয়ার পরে যখনই ছাদের ফ্লোরে যখনই পা দেয়, তখনই হচ্ছে এই আওয়াজগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আব্বা একটু দাঁড়িয়ে যায়, বলে যে হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপরে আবার এগিয়ে যায়, যাওয়ার পরে দেখে কি যে কিছু নাই, একেবারে রান্নাঘরের মধ্যে কিছু নাই। কিন্তু ওই বিল্ডিং এর পাশে একটা লম্বা একটা নারিকেল গাছ ছিল। এই নারিকেল গাছটা
খুব জোরে বাতাস হচ্ছে, এই শুধু নারিকেল গাছটাই খুব জোরে বাতাস হচ্ছে, আর বাতাসে মনে হচ্ছে যে নারিকেল গাছটা একেবারে পড়ে যাবে, এত বাতাস হচ্ছে। তখন ওই নারিকেল গাছের দিকে তাকিয়ে আমার আব্বা শুধু একটা কথা বলছিল যে আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না। এটা বলে আমার আব্বা হচ্ছে কি যে সূরা ইখলাস 3 বার পড়ে একটা ফু দিয়ে দেয়, ওই নারিকেল গাছের দিকে করে ফু দিয়ে দেয়। তখন হচ্ছে কি যে ওই বাতাসটা বন্ধ হয়ে যায় নারিকেল গাছ থেকে। এখন ওখানে থাকা তো শেষ হয়ে গেল, যদি ঘটনা হতো মানে এখানে বন্ধ হয়ে যেত ভালো হতো, বাট আমার আব্বা এরপর থেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করা শুরু করে। সমস্যাটা হচ্ছে যে তারপরে একদিনকে রাত্রে হচ্ছে কি যে আমার বাবা যে আগের সময় তো প্রেক্ষাগৃহে বা সিনেমা হলে যে সিনেমা দেখা হতো, এরকম একদিনকে রাত্রে সিনেমা দেখে হচ্ছে উনি বাসায় যাচ্ছিলেন। তো কাদিরগঞ্জের ওইদিকে বা হচ্ছে রাজশাহী বাস টার্মিনালের পেছনের দিকে বা দক্ষিণ দিকে যদি বলি, তো এগুলো নিয়ে অনেক নারকেল গাছ আর অনেক মন্দির ছিল আগে, যখন এটা অনেক আগে মন্দির ছিল, অনেক বড় বড় গাছপালা ছিল। তো এরকমই ওই কাদিরগঞ্জের ওইদিকে একটা জায়গা দিয়ে, এটাকে আরেকটা ঘটনা বলছেন আপনি, মানে ওই দিনকার পর থেকে আমার বাবার সাথে যে ইয়েটা শুরু হয়, ছোট করে বলতে হবে সময় হতে। তো হচ্ছে কি যে আমার বাবা হচ্ছে কি যে রাত্রে চলে আসছে। তো ওখানে যে মন্দিরটা ছিল, মন্দিরটা একটু বলে দিই, মন্দিরের হচ্ছে এক পাশে, মানে যদি বলি যে হচ্ছে পূর্ব পাশে 500 মিটার মানে হাফ কিলোমিটার নারকেল বাগান, তারপর মন্দির, তারপর আবার পশ্চিম পাশে 500 মিটার নারকেল বাগান ছিল একটা সময়, ওগুলো সব কেটে ফেলেছে। তারপরে হচ্ছে একটা মসজিদ। তো আমার বাবা রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে চলে আসছে, আসার সময় দেখছি কি প্রথম অংশের যে নারকেল বাগান, এখানে ঢোকার সময় দেখছি কি যে একটা হিন্দু ধর্মাবলম্বীর যেটা হচ্ছে কালী দেবীর যে একটা অবয়ব, কালো একটা অবয়ব ওই নারকেল বাগানের মধ্যে দাঁড়ায় আছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমার বাবার কাছ থেকে। আচ্ছা, আমার বাবা এই জিনিসটা দেখার পরে তাড়াতাড়ি হচ্ছে কি যে সে করে কি যে মাটি থেকে এক মোট ধুলা তুলে নেয়, ধুলা তুলে নিয়ে ওটাতে 3 বার সূরা ইখলাস পড়ে নেয়। পড়ার পরে তিনি আস্তে আস্তে চলে যান। চলে যাওয়ার পরে যখন মন্দিরের সামনে আসেন তখন দেখেন কি যে ওটা নাই। আবার মন্দির পার হয়ে যখন যান তখন দেখেন কি আবার ওই জিনিসটা আছে। তারপরে উনি ওই সূরা ইখলাস পড়া ওই মাটিটুকু ওইদিকে ছুঁড়ে মারেন। ছুঁড়ে মেরে যখনই ছুঁড়ে মারেন তখনই ওটা ভ্যানিশ হয়ে যায় ওখান থেকে। তারপরে হচ্ছে তিনি মসজিদের কাছে যে ওই বারান্দায় যে বসে পড়েন, তখন ইমাম সাহেব বের হয়ে আসে, বলে কি যে কি ব্যাপার এত রাত্রে তুমি মসজিদের বারান্দায় কি করছো? তখন আমার বাবা বলে যে হুজুর এই ঘটনা, যে আমার সাথে এরকম যায়। তখন বলছে কি যে ঠিক আছে তুমি চলে যাও, আর কিছু হবে না। এরপরে আরেকদিন আমার বাবা হচ্ছে কি যে আমাদের হুজুর বলছে যে বলেন। আমাদের হুজুর বলছে কি যে তোমরা কোরআন পড়তে আসো, এই জায়গায় কুলখানি হবে, কোরআন পড়তে আসো। তো কোরআন পড়তে এসে তখন হচ্ছে কি যে অনেক রাত্রি হয়ে যায়। আমার বাবা বলছে কি যে ঠিক আছে হুজুর আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় আমাদের কাদিরগঞ্জে একটা সময় অনেক বড় বড় পাইকরের গাছ ছিল। তো 4 জন বন্ধু ছিল, 4 জন বন্ধু, 3 জন বন্ধু এক রাস্তা দিয়ে চলে যায়, আমার বাবা আর এক রাস্তা দিয়ে চলে আসে। দেন তখন হচ্ছে কি যে আমার বাবাকে বলছে কি যে ওই পাইকর গাছ থেকে অনেক বড় বড় ঢিল পড়া শুরু হয়। তখন আমার বাবা বলে কি যে আবার সেই কথা, কোরআন শরীফ যেহেতু সাথে আছে, তখন 4টা ঢিল কুড়ে নিয়ে ওই গাছটাকে বন্ধ করে দেয়। তখন আমার বাবা যখন বাসায় যায় তখন আমার বড় মা বলে যে তুমি কি করে এসছো? তখন বলে যে না কিছু না। তো তখন বলে যে ঠিক আছে যাও ঘুমিয়ে যাও। পরবর্তী দিন যখন ফজরের নামাজ পড়তে যান, মৌলানা সাহেব তখন ফজরের নামাজ পড়ে তখন বলে কি যে শের মোহাম্মদ তুমি এখানে আসো। যখন যায় তখন একটা জোরে থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে বলে যে তুমি কালকে রাত্রে কি করেছো? তখন হচ্ছে কিছু করিনি। তো তখন হচ্ছে তুমি কালকে রাত্রে একটা গাছ বন্ধ করে দিয়ে আসছো। আশ্চর্যের বিষয় যে এখানে দুইজনকেই, আমার বড় মা এবং মৌলানা সাহেব দুইজনকেই হচ্ছে কি যে স্বপ্নের মাধ্যমে দেখানো হয় যে আমাদেরকে আটকে দিয়েছে, আমাদেরকে ছাড়িয়ে দিতে বলে। তো তখন মৌলানা সাহেব বলেন যে ঠিক আছে ছাড়িয়ে দেন, তাহলে হচ্ছে ছাড়িয়ে দাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর থেকে আমার বাবার আর কোনো সমস্যা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ঘটনায় যাব, হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের কাছে। তার একটা ঘটনা রয়েছে, সেটা আমরা শুনবো। নতুন বাড়ি আমাদের এলাকার থেকে লালবাগ এলাকার কাছেই নতুন বাড়ি তৈরি করার পরে
বাড়িটা তো বেশ পুরনো ছিল। যখন ভাঙ্গা হয়েছে বাড়িটা, সেই বাড়ি থেকে কান্নার শব্দ হইতো। কান্নার শব্দ হতো পরে তারা এই বাড়িটা হুজুর ডেকে না বাঁধায় দিলেন। পরবর্তীতে যখন নতুন বাড়ি করা হলো, দোতলা বাড়িটা খুব দ্রুত করে কালারিং করেছেন, কিন্তু সেখানে এখনো লোকজন কেউ বসবাস করেননি, যাননি এখনো। কিন্তু প্রতিটা রুমের মধ্যে এবং প্রতিটা দরজার কাছে সামনে দিয়ে রক্ত দিয়ে লেখা ছিল ওম। ওম লিখে রাখছে এবং ঘরের ভিতরেও সে রক্তের ডাকে ওম লেখা। তো যখন উনি দেখলেন এই রক্তের ভেজা প্রতিটি দরজার সামনে এবং ঘরের ভিতরে ও দেয়ালে ওম লেখা, উনি খুব ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার, এটি কি? ঘরে তো কোনো লোক নেই, ঘরে কোনো লোক এখনো আসে নেই, থাকে নেই, এই রক্ত দিয়ে দেয়ালগুলো নষ্ট করলো কি? আর তখন উনিও বুঝতে পারছেন যে ঘরটা কেমন গুমোট বাঁধা ভার ভার লাগে। তখন সেই মৌলানা সাহেবদেরকে বললেন যে আপনারা যে ঘর বাঁধা দিয়ে আসছেন, আমার এরকম কোন সমস্যা দেখা দিতেছে, প্রতিটা দেয়ালের মধ্যে রক্তের মধ্যে ওম লেখা। তখন হুজুর এসে বলতেছে যে ঠিক আছে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আপনারা অন্য কাউকে স্মরণ করতে পারেন। পরবর্তীতে সে আমার কাছে আসে, আমি সেখানে উপস্থিত হই। উপস্থিত হয়ে যখন আমি বসি, তখন আমি বুঝতে পারি যে এটা জিনের আস্তি আছে। তো রাত্রে ওদের সাথে আমি বললাম রাত্রে 8টার দিকে আমার সাথে বসেন। রাত্রে বসলো, আমি কোরআনের থেকে একটা সূরা আয়াত কাগজের মধ্যে লিখি। যখন আমি কোরআন খুলে লিখতে আরম্ভ করলাম, তখন খুব বিরক্ত করতেছে, দরজাগুলো নিচ থেকে বন্ধ হইতেছে, খুলতেছে। এটা আপনি একদম মানে তার মানে এটা হয়, এটা আমরা যা দেখি আমরা তার মানে এটা হয়। আচ্ছা, খুব তখন ওই লোক তো যিনি আমার সাথে বসা ছিলেন, উনি ভয় পেয়ে বলতেছেন মাইনুল ভাই, এটা আমার ঘরের না, হয়তো আপনাকে সাথে করে কিছু নিয়ে এসছেন। আমি হাসে বলতেছি না, আপনি চুপচাপ বসেন, কোনো ভয় নেই। উনি বলতেছে আমি থাকতে পারবো না, কারণ দেখতেছে উনি স্বচক্ষে দেখতেছে দরজা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাকেও বিরক্ত করতেছে। উনি চলে গেলেন। পরবর্তীতে আমি যখন লেখা আরম্ভ করলাম, তারপর আমাকে খুব বিরক্ত করাতে আমি রেখে দিলাম। লেখাটা বন্ধ করে দিয়ে আমি মোরাকাবায় বসে পড়লাম হাজির করানোর জন্য। লোকে হাজির করে কেন বিরক্ত করে আমি এটা দেখবো। আমি মোরাকাবায় যখন বসে হাজির করালাম, তখন সে এসে বলতেছে যে যখন এই বাড়িটা পুরনো ছিল, সেই বাড়িতে একটা ছোট্ট মাটির কলসের ভিতরে তাকে বন্দি করা ছিল। আচ্ছা, যখন মিস্ত্রি ঘর যে যারা কাজ করে, তখন এটা ভেঙে গেছে। যখন খুঁড়ছে ভেঙে ফেলাতে ও মুক্তি আজাব পেয়ে গেছে। উনি বলতেছে এখন এই বাড়ি আমি থাকবো, আর কাউকে থাকতে দেব না। আমি যেহেতু ছাড়া পেয়ে গেছি, আমাকে এখন বন্দি করাও যাবে না, আমাকে তাড়ানো যাবে না, আমি এই বাড়িতেই থাকবো, আর এইখানে কাউকে আসতে দেব না। পরে আপনি কি তাকে তাড়িয়েছেন এখান থেকে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আরো একবার দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আর আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি। রাজিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে MH মোমিন ফ্রম গাজীপুর। এছাড়াও ANF আমিনুল হক আমাদের সাথে আছেন শাহজাহানপুর থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন তুলি। এছাড়া আছেন আমাদের সাথে সালমান মনির, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদেরকে সাগর আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন অন্তু। এছাড়াও এমডি হাবিব আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন স্বাগত লালপুর থেকে। এছাড়া মেহেদি হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আশরাফ সিলেট থেকে। এছাড়া আমাদের
আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাসিম ফার্মগেট থেকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি এসকে শামীম আছেন, এসকে তারপরে সৈকত আমাদের সঙ্গে রয়েছেন, অনামিকা ফরিদপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন আজমিরা, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি ফুর্তি শুভ চক্রবর্তী, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান, আপনি যদি আমাদের SMS করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন একজন অতিথি আছেন, তার নামটা আমরা একটু জানতে চাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আমার নাম নজরুল ইসলাম অপু, আমি পোস্তলা থেকে এসেছি। জি, আমি এখন উদ্ভিদ বিজ্ঞানে অনার্স করছি, অনার্স থেকেও বসে পড়ছি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি আমার স্টোরিতে চলে যাচ্ছি, যেটা আপনি আমাদের পাঠিয়েছেন সেই ঘটনাটা আমরা শুনি। আচ্ছা ঠিক আছে। জি, ঘটনাটি হচ্ছে 2009 সালে। তখন আমি নবম শ্রেণীর স্টুডেন্ট। রাসেল ভাই বলে রাখা ভালো, আমি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি একজন কোরআনে হাফেজ। আচ্ছা, তো সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা মানে আমার একটা অভ্যাস। আমাদের এলাকার একটি ঘটনা, আমাদের এলাকাতে একজন মুসল্লি ছিল যিনি একজন পরহেজগার, এবং বলা যায় এলাকাতে সবাই তাকে অনেক ভালোভাবে চেনে এবং খুব শ্রদ্ধা করে তাকে। অনেক ভালো একজন লোক। তো রাসেল ভাই, যে ঘটনাটি সেটি হচ্ছে, মানে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি ঘটার ঠিক আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে আমাদের এলাকার অপোজিটে যে একটি রাস্তা ছিল, রাস্তার অপোজিটে হচ্ছে মসজিদ। তো মসজিদে নামাজ পড়তে যেতে হলে ওই রাস্তাটি ক্রস করতে হয়। তো ওই রাস্তাটি ক্রস করতে গিয়ে অন্য এক মুসল্লি ট্রাকের ধাক্কায় মারা যায়। তো তখন থেকে মসজিদের ইমাম সাহেব অনেক মানে মুরব্বীদেরকে বলেছিল যে আপনারা একটু দেখে শুনে রাস্তা পার হবেন। তো আমাদের এলাকাতে যে মুরব্বীটি ছিল, যাকে আর কি আমরা সবসময় শ্রদ্ধা করি, তিনি সবসময় দেখতাম যে ফজরের নামাজের যখন আজান হতো তখন সে বাসা থেকে বের হতো, এবং আমি যখন বাসা থেকে বের হতাম, বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় আসতাম, তখন আমি আমার এলাকার মোচড় থেকে তাকে দেখতে পেতাম তার বাসার সামনে, এবং তিনি ওই এলাকার একজন স্থানীয় মুরব্বী। তো আমি যখন তাকে দূর থেকে দেখতাম, দূর থেকে দেখে আমি তার কাছে আসতাম এবং তাকে সালাম দিতাম, এবং সে সুন্দরভাবে আমার সালামের জবাব নিত। এবং যে ঘটনাটি ঘটতো, তখন আমি যেতাম, আমার পাশাপাশি সে যেত, জিকির করতে করতে যেত। তখন কখনই আমি তাকে কোনো কোশ্চেন করিনি এ ব্যাপারে, বা কোনো ব্যাপারেই তাকে আমি কোনোদিনও কোনো কোশ্চেন করিনি। তো এভাবে অনেকদিন আমরা একসাথে নামাজ পড়ি, আমরা রাস্তা পার হই পাশাপাশি, সে আমার সাথে একসাথে রাস্তা পার হয়। তো এই ব্যাপারটি এর কিছুদিন পর তিনি মারা যায়, লোকটি মারা যায়। মারা যাওয়ার পর সামহাও আমি কোনো কারণে কয়েকদিন আমার ফজরের নামাজটা মিস হয়। তো একদিন আম্মু আমাকে অনেক বকাঝকা করতেছে, বলতেছে কি তুই আগের মতো ফজর নামাজ মসজিদে গিয়ে আদায় করিস না, এটা তো ঠিক না, তুই কালকে থেকে নামাজ পড়বি মসজিদে গিয়ে। তো ফজরের নামাজের সময় আম্মু আমাকে ডেকে দিল এরপরের দিন ডেকে দেওয়ার পর আমি যথারীতি উঠলাম। উঠে গিয়ে যখন আমি বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হওয়ার যে মোচড়টা, সেই মোচড়টাতেই আমি আবার তার বাড়ির সামনে তাকে আবার দেখতে পেলাম। এবং আমি যখন তাকে দেখছি তখন আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে তিনি মারা গেছে। এই সেন্সটা আমার মধ্যে একটু আসেনি সত্যি কথা। তখন আমি তার পাশাপাশি গেলাম এবং তাকে আমি আবার সালাম দিলাম। সে আমার সালামের উত্তর নিল। উত্তর নেওয়ার পর তারপর আমি যখন যাচ্ছি, সেও আমার পাশাপাশি হাঁটছে। তো আমাদের ওই এলাকার একটি রিক্সার গ্যারেজ আছে, ওই রিক্সার গ্যারেজটিতে ভোর সকালবেলা অনেক মানে ফজর নামাজের আগে এবং পর থেকেই অনেক রিক্সাওয়ালা আসে মানে রিক্সা নেওয়ার জন্য। তো ওই রিক্সার গ্যারেজটা যখন আমি ক্রস করছি, ঠিক তখনই আমার মনে পড়লো যে আমি যার সাথে হাঁটছি সে প্রায় কিছুদিন আগে মারা গেছে। তো এই ব্যাপারটা হওয়ার পর আমি সাথে সাথে তার দিকে তাকাই ঘুরে, কিন্তু আমি তখন তাকে আর দেখতে পেলাম না। ঘটনাটি ঘটার পর আমি অনেক ভয় পেয়ে যাই।
ভয় পাওয়ার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে আমি নামাজ পড়া শুরু করি। নামাজের পর আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে এই ঘটনাটা হয়তো আমি